তোমরা এখানে দেখো একটা স্ট্রাকচার দেখো, মানে দুইটা আদর্শ পরাবৃত্তের গ্রাফের জন্য আমাদের 7টা আননোন জিনিসের মান বের করার ফর্মুলাটা দেখতে পাবো এখানে। এবং এই রিলেটেড ম্যাথিং আমরা লাস্ট ক্লাসে করাইছিলাম, 2-3টা ম্যাথ করাইছিলাম, আর কিভাবে যেগুলো আসে সেগুলো একটু এক্সপ্লেন করা হয়েছিল। সো এই প্রথম গ্রাফটা যদি খেয়াল করো, প্রথম গ্রাফটা এটা হচ্ছে কি y² = 4ax। এই আকৃতির পরাবৃত্তগুলো দেখতে এরকম হয়, সবগুলো পরাবৃত্ত অনেকটা কাপ শেপের হয়, মানে পেয়ালা আকৃতির। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা থাকে তার অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে এক্স অ্যাক্সিসটা থাকে এই পরাবৃত্তকে দুইটা সমান অংশে ডিভাইড করে, ঠিক আছে। আর y² আকৃতির পরাবৃত্তগুলো কেমন হয়, ওয়াই অ্যাক্সিসের উপরের দিকেও তার অংশ থাকে, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকেও তার অংশ থাকে, ঠিক আছে। তো এদের জন্য শীর্ষবিন্দু কি হবে, উপকেন্দ্র কি হবে, নিয়ামক রেখা কি হবে, অক্ষরেখা সবগুলো আমরা আগের ক্লাসে কিন্তু দেখছিলাম, ঠিক আছে। এবং y² = 4ax এখান থেকে কিভাবে বের করে সেগুলো দেখছিলাম। সিমিলার ওয়েতে x² = 4ay, এই পরাবৃত্তটার জন্য কিন্তু আমরা 7টা ইনফরমেশন কিভাবে বের করে সেগুলো দেখছিলাম। তো এই ছিল হচ্ছে লাস্ট ক্লাসের আলোচনা আর কি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন থেকে কিভাবে এই 7টা ইনফরমেশন বের করা যায় সেই জিনিসটা নিয়ে পড়ালেখা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করবো, আজকের ক্লাসে আমরা আরেকটু ডিফিকাল্ট টাইপের পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, যেগুলা একটু এলোমেলো আকৃতিতে থাকবে, যেখান থেকে তোমাদের কি করতে হবে, ইকুয়েশনটাকে একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে হবে। y² = 4ax অথবা x² = 4ay এই আকৃতিতে আনার পরে তুমি এই 7টা ইনফরমেশনের মান বের করবা। এটার নিয়ে আলোচনা করবো আমরা ক্লাসের অর্ধেক পর্যন্ত, এই টাইপের প্রবলেম সলভ করবো। আর বাকি অর্ধেক জায়গায় আমরা লেংথ আমরা যেটা করব, বিভিন্ন পরাবৃত্তের ইনফরমেশন দেওয়া থাকবে, এই ইনফরমেশন থেকে কিভাবে পরাবৃত্তের ইকুয়েশনটা জেনারেট করা যায়। তো প্রথম অংশে আমরা কি করব, পরাবৃত্তের আগে ক্লাসে যা করছেন সেটা কিছুটা কন্টিনিউশন থাকবে, অর্থাৎ পরাবৃত্তের ইকুয়েশন গিভেন থাকবে, ইকুয়েশন থেকে আমরা ইনফরমেশনগুলো বের করব, ওকে। আর বাকি অংশে কি করব, কিছুটা আমরা আইডিয়া দিব, সেটা হচ্ছে যে পরাবৃত্তের বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে কিভাবে পরাবৃত্তের ইকুয়েশনটা জেনারেট করা যায়। যেমন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, অথবা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, নিয়ামকের সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে কিভাবে আসল ইকুয়েশনটা নিয়ে আসা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটা কমপ্লিটলি প্রবলেম সলভিং ক্লাস, শুরু করি আমরা। আর ক্লাস শেষে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের পরবর্তীতে ক্লাস কতদিন পর্যন্ত চলবে, আমি কোন কোন অংশটুকু শেষ করব, আমার পরীক্ষা কবে, এই রিলেটেড কিছু অ্যানাউন্সমেন্ট দিব, ঠিক আছে। সামনে তোমাদের একটা ব্রেক থাকবে হয়তোবা, এই রিলেটেড একটু কথা বলবো ক্লাস শেষে, তো ক্লাস শেষে থাকবে। আচ্ছা, তো চলো প্রথম প্রবলেম, একদম সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি। অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, কিন্তু খুবই ইজি প্রবলেম। y² = 4px পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী হলে উপকেন্দ্র 3টা ইনফরমেশন বের করতে বলছে। উপকেন্দ্র কত, 1 নম্বরে বলছে উপকেন্দ্রটা বের করে দাও, উপকেন্দ্র কত। তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে আরেকটা ইনফরমেশন হচ্ছে নিয়ামকের সমীকরণ, ওকে, নিয়ামকের সমীকরণ। এই 3টা ইনফরমেশন বের করতে বলছেন। পরাবৃত্তটা যদি y² = 4ax আকৃতি থাকতো, সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতাম, ঠিক আছে, সবগুলো ইনফরমেশন। কিন্তু এখানে হচ্ছে কি পি এর মানটা হচ্ছে আমাদের জন্য আননোন, পি এর মানটা কি আমাদের জন্য আননোন, ওকে। সো পি এর মানটা বের করার জন্য আবার বলে দিচ্ছে যে পরাবৃত্তটা কোন বিন্দুগামী, পরাবৃত্ত কিন্তু 3, -2 বিন্দুগামী। সো যেহেতু এই ইনফরমেশনটা দেওয়া আছে, আমরা জানি একটা পরাবৃত্ত যদি 3, -2 বিন্দুগামী হয়, তাহলে পরাবৃত্তের ভুজের জায়গায় যদি আমি 3 বসাই আর কোটির জায়গায় যদি আমি -2 বসাই, তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে, কারণ এই বিন্দুটা ওই পরাবৃত্তের উপরে অবস্থিত, ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, 3, -2 এই বিন্দুটা পরাবৃত্তের মধ্যে বসাই দিতে পারি। সো আমরা যেটা করতে পারি, প্রশ্নের মধ্যে y এর জায়গায় -2² = 4 × p × x এর জায়গায় 3 বসাই দিতে পারি। এখান থেকে আসতেছে হচ্ছে 4 = 4 × 3 মানে হচ্ছে 12p। দ্যাট মিনস p = কত আসতেছে, 4/12, 1/3।
পি এর মান পেয়ে গেলাম হচ্ছে 1/3। তাহলে আমার পরাবৃত্তের ইকুয়েশনটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? পরাবৃত্তের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, সুতরাং আমার পরাবৃত্তটি কেমন হবে? আমরা কিন্তু আমাদের পরাবৃত্তটি পেয়ে গেছি। পরাবৃত্তটা হবে কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু পি, পি ইন্টু এক্স ছিল, যেখানে পি এর মান হচ্ছে 1/3, সুতরাং 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। এখন আমাকে বলো a ইজ ইকুয়াল টু কত? a ইজ ইকুয়াল টু হোয়াট? 1/3 ভেরি গুড। তার মানে a ইজ ইকুয়াল টু 1/3 আমরা পেয়ে গেলাম। সো আমার মনে হয় না তোমাদের আর কোনো ইনফরমেশন বের করতে সমস্যা হবে। তুমি দেখো a এর ভ্যালু জানো, তুমি এইখানে ফর্মুলাগুলো দেওয়াই আছে, এই পিডিএফটা তোমাদের কাছে থাকবে, তোমরা পিডিএফ থেকে হেল্প নিতে পারবা। সো আমাদের বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তো আমরা জানি উপকেন্দ্র কত হয়, y স্কয়ার 4x আকৃতির পরাবৃত্তের জন্য a, 0। দ্যাট মিন্স প্রথম কোশ্চেনের অ্যান্সার উপকেন্দ্র, উপকেন্দ্র ইজ ইকুয়াল টু হবে ভুজ হবে কত a, আর কোটি হবে 0, 1/3, 0। তারপর উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব কত হবে? 4 ইন্টু a, 4 ইন্টু 1/3 এর মডুলাস মানে হচ্ছে 4/3। এইবার বলো নিয়ামকের সমীকরণ কত, বলো দেখি। x সমান মাইনাস a। আমরা জানি x ইজ ইকুয়াল টু মাইনাস a হয়, আর a এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 অথবা x প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0, অথবা চাইলে এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিতে পারো, ইচ্ছা আর কি। 3 দিয়ে গুণ দিলে 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তোমাদের ইচ্ছা, তুমি যে ফর্মেটে রাখতে চাও। শেষ, এই প্রবলেমটা সলভ। এই জাতীয় প্রবলেমই আসলে তোমাদের পরীক্ষায় মধ্যে দেওয়া হয় আর কি, খুব ইজি প্রবলেম, ঠিক আছে। সো কনিক্স জিনিসটা আসলে মজা, তবে কনিক্সটা আরো বেশি মজা পাবা যদি সরল লেখার কিছু টুকটাক কনসেপ্ট তোমাদের মধ্যে থাকে। হ্যাঁ বলো। উপকেন্দ্রিক লম্ব বললে কি দৈর্ঘ্যটা বের করব, মানে সমীকরণটা বের করব না, শুধু উপকেন্দ্রিক লম্ব বলা থাকলে? আচ্ছা ওয়েট, আমি প্রশ্নটা বলি আবার। প্রশ্নটার মধ্যে ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই জন্য আমরা 4 এর মানটা বের করছি। যদি বলতো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে হচ্ছে আমরা ওই যে x ইজ ইকুয়াল টু a দিয়ে তার সমীকরণটা বের করতাম। ওকে, এবার আসো আমরা কিছু বোর্ড পরীক্ষায় আসা, যেমনটা বলছিলাম যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, বাট ইকুয়েশনটা দেখে তুমি এই আকৃতিতে দেওয়া থাকবে নাকি 4px 4ax আকৃতিতে দেওয়া থাকবে না। তো সেগুলাকে কি করতে হবে? সেগুলাকে আমাদের সিম্পলিফাই করে এই আদর্শ আকৃতিতে আনতে হবে, তারপর গিয়ে আমাদের পরাবৃত্তের যে ইনফরমেশন গুলো বের করি, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব, এগুলো বের করতে হবে। তো এবারের কোশ্চেনটা দেখো, এখান থেকে আমরা 2-3টা প্রবলেম করলে তোমরা মোটামুটি বুঝে যাবা বোর্ডে আসলে কি টাইপের প্রবলেম আসে। তো এখানে বলছে যে কয়েকটা ইনফরমেশন বের করতে বলছে, শীর্ষবিন্দু বের করতে বলছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু, তারপরে বলছে উপকেন্দ্র, তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, এরপরে বলছে হচ্ছে গিয়ে আবার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, দুইটাই বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষের সমীকরণ, সবই বের করতে বলছে কাইন্ড অফ, অক্ষের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, মানে কাইন্ড অফ সবগুলো ইনফরমেশন বের করতে হবে পরাবৃত্তের। পরাবৃত্ত, একটা পরাবৃত্ত থেকে যতগুলো ইনফরমেশন বের করা সম্ভব প্রত্যেকটা ইনফরমেশন এখানে বের করতে দেওয়া হয়েছে। নিয়ামকের সমীকরণ। তো চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি, এটা হচ্ছে তোমার এগুলো বের করতে হবে। কোশ্চেন নাম্বার 1, খুব সহজ প্রবলেম দিয়ে শুরু করি, বাট এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস 8, এই পরাবৃত্তর তোমার সবকিছু বের করতে হবে। সো এই জাতীয় কেসে তুমি কিভাবে করবা, একটা প্রবলেমের জন্য অ্যালগরিদমটা দেখাই দিচ্ছি, বাকি সবগুলো প্রবলেম ওই সেম অ্যালগরিদম ফলো করে, স্টেপ ফলো করে তোমরা করে ফেলবা। y এর রাশিগুলোকে এক সাইডে, x এর রাশি আর ধ্রুবক গুলোকে আরেক সাইডে, যারা স্কয়ার রাশি থাকবে তাদেরকে এক সাইডে, যারা একঘাতি রাশি থাকবে তাদেরকে আরেক সাইডে। সো আমরা y স্কয়ার মাইনাস 4y লিখবো, আর এখানে থাকতেছে 4x মাইনাস 8। সবসময় মাথায় রাখবা x এর সহগ 1 করতে হবে। x এর সহগ কি করতে হবে? x এর সহগ 1 করতে হবে। x এর সহগ 1 করার জন্য আমরা কি করতে পারি? এই রাইট হ্যান্ড সাইডের রাশি থেকে 4 কমন নিতে পারি। 4 যদি কমন নেই তাহলে x এর সাথে আর 4 থাকবে না, x এর সাথে থাকবে x, মানে 1 থাকবে, আর 8 এর জায়গায় চলে আসবে 2, তাহলে 4 কমন নিলে x মাইনাস 2। আর y স্কয়ার, আচ্ছা এই কাজটা একটু পরে করতে হবে, আমার আরেকটু কাজ বাকি আছে, সরি, এই কাজটা একটু পরে করতে হবে, এই কমনের কাজটা। তার আগে আমি যেটা করব, y স্কয়ার মাইনাস 4y আছে, তো y স্কয়ার হবে তোমার a স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত, a মানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা নেওয়ার চেষ্টা করতেছি। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা নেওয়ার জন্য আমার এখানে a স্কয়ার আছে, মাইনাস 2ab দরকার, প্লাস b স্কয়ার দরকার। সুতরাং আমরা 4y কে লিখবো কি 2 ইনটু a, a কত, a হচ্ছে y, y লিখলাম,
4y বানানোর জন্য আমাকে কত গুণ দিতে হবে? আরো 2 গুণ দিতে হবে। তাহলে আমার 4 মাইনাস 4y হয়ে গেল। বাট ফর্মুলা ফালানোর জন্য আমার একটা বি স্কোয়ার লাগবে না? এই যে দেখো, বি এর পরিবর্তে আমি 2 লিখছি, সুতরাং আমরা এখানে একটা এক্সট্রা 2 স্কোয়ার যদি আনতে পারি তাহলে একটা ফর্মুলা পড়বে। বাট 2 স্কোয়ার তো আমার এই ইকুয়েশনের মধ্যে ছিল না, এটাকে আমি এক্সট্রা নিয়ে আসছি, তাহলে আবার এই 2 স্কোয়ারকে আমি আবার বিয়োগ দিয়ে দিলাম। তার মানে আমি একটা জিনিস এক্সট্রা যোগ করলাম, আমি ওই জিনিসটা আবার বিয়োগ করে দিলাম। আমার ইকুয়েশনের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়লো না। রাইট হ্যান্ড সাইডে আছে 4x - 8। এখন যদি তুমি একটু খেয়াল করো, y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এই পুরোটাকে কিন্তু আমি লিখতে পারি y - 2 হোল স্কোয়ার। আর এই যে -2 স্কোয়ার আছে, এই -2 স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে কি হবে? 4x - 8 -2 স্কোয়ার মানে হচ্ছে -4, এটা ওই পাশে গেলে +4 হয়ে যাবে। দ্যাট মিন আমি পাচ্ছি y - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে তো লেখা যায় 4x আর -8 + 4, তো সুতরাং এটা লেখা যায় -4। 4 যদি তুমি কমন নাও তুমি পাচ্ছ x - 1, 4 × 1 × x - 1। আমি 1টাকে ইচ্ছা করে লিখলাম যাতে তুমি a এর মানটা বুঝতে পারো। এইবার দেখো, এইবার যেই পরাবৃত্তটা আছে না, এই পরাবৃত্তটা মোটামুটি তোমার আদর্শ ফরম্যাটে আছে। এইটার থেকে তুমি ইনফরমেশন গুলো বের করতে পারবা। ওরা যে যে ইনফরমেশন গুলো বের করতে বলছে এখান থেকে তুমি বের করতে পারবা। তুমি জাস্ট এটাকে কম্পেয়ার করবা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের সাথে। এই পরাবৃত্তের সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে তুমি বুঝে যাবা তোমার a এর ভ্যালু হচ্ছে 1, a এর ভ্যালু হচ্ছে 1। এইবার আসলে আমরা শীর্ষবিন্দু বের করি। আমরা জানি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের জন্য শীর্ষবিন্দুর ভুজ হয় x ইজ ইকুয়াল টু 0, শীর্ষবিন্দুর কোটি হয় y ইজ ইকুয়াল টু 0। বাট আমাদের এই প্রবলেমে x এর জায়গায় কিন্তু x নাই, x এর জায়গায় আছে x - 1। দ্যাট মিন্স আমাদের x - 1 কে হওয়া লাগবে 0। দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু হওয়া লাগবে 1। তার মানে আমরা শীর্ষবিন্দুর ভুজ পেয়ে গেছি 1। সিমিলার ওয়েতে আমাদের y স্কয়ারের জায়গায় কিন্তু y স্কয়ার নাই, y - 2 হোল স্কয়ার আছে। তার মানে আমরা y ইজ ইকুয়াল টু 0 এর জায়গায় পাবো y - 2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু পাবো 2। আমাদের শীর্ষবিন্দুটা দ্যাট মিন্স হবে 1, 2। এইবার আসো নিয়ামক, তোমরা বলো দেখি নিয়ামকটা কত হবে দেখি, একটু চিন্তা করে বলো তো। নিয়ামক সরি নিয়ামক কেন বলতেছি, উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমাকে বলো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? স্বাভাবিকভাবে হওয়ার কথা x ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু 0। এখানে কত হবে? a0 2 তাহলে আমরা x এর x জায়গায় আছে সমান x 2 - 1, a এর জায়গায় আছে 1। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, y এর জায়গায় আছে y - 2 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 2। তো 2, 2 আসে না? দেখো তো 2, 2। আমার নিয়ামকটা আমার উপকেন্দ্র আসতেছে 2, জি ভাইয়া। 2। আচ্ছা সিমিলার ওয়েতে তোমরা এখন আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো তো? 4 এর মান x সমান a 4, 4 × 1 মানে 4ই আসতেছে, ঠিক আছে। সিমিলার উপকেন্দ্রের, আচ্ছা নিয়ামক রেখা সমীকরণ কত হবে? নিয়ামক রেখা সমীকরণ হয় x ইজ ইকুয়াল টু -a, বাট আমার x এর জায়গায় কত আছে? x - 1। দ্যাট মিন্স x - 1 ইজ ইকুয়াল টু -1, x ইজ ইকুয়াল টু 0। x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে উপকেন্দ্রের সমীকরণ। আচ্ছা বলো ইয়া কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হয় x ইজ ইকুয়াল টু a, বাট আমার এখানে x এর জায়গায় আছে x - 1, a এর জায়গায় আছে 1, তাহলে x ইজ ইকুয়াল টু 2। x ইজ ইকুয়াল টু 2 হবে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। আশা করি তোমরা সবগুলো ইনফরমেশন বের করাটা বুঝতে পারছো। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এই প্রবলেমটা বুঝতে পারছো কিভাবে তোমরা এটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে আসবে? দেখো প্রবলেম যেটা দেওয়া হয়েছিল এটা কিন্তু মানে পরাবৃত্ত দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y এই আকৃতিতে কিন্তু দেওয়া ছিল না। এখান থেকে যে ইনফরমেশন গুলো বের করলাম এটা তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভেরি গুড। চলো আমরা এখান থেকে আর দুইটা প্রবলেম করব, কিন্তু এবার একটু ফাস্ট যাব। সেম ইনফরমেশন গুলো বের করতে হবে, আর দুইটা প্রবলেম করি। 3x স্কয়ার, এবার x এর একটা করি, সবসময় y এর গুলো কেন জানি বারবার করা হয়। সো 3x স্কয়ার মাইনাস 4y প্লাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমাদের স্টেপ 1 কি? আমরা x স্কয়ারের রাশিগুলোকে, দ্বিঘাত রাশিগুলোকে এক সাইডে রাখবো, x এর রাশিগুলোকে y এর রাশিগুলোকে আরেক সাইডে রাখবো। সুতরাং 3x স্কয়ার প্লাস 3x কে এক সাইডে রাখলাম, মাইনাস 4y মাইনাস 5 টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, এটা হয়ে যাবে প্লাস 4y প্লাস 5। এইবার আমাদের কি করতে হবে? সিম্পল কাজ, ফর্মুলা ফালাইতে হবে। ফর্মুলা ফালানোর জন্য একটা কাজ করি, এখানে 3 আগে কমন নিয়ে নিই। 3 কমন নিয়ে নিলে আসতেছে হচ্ছে x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 4y প্লাস,
দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 4y। আচ্ছা এবার এটাকে আমার দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হবে, রাইট? আচ্ছা সো এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে আমরা কি লিখতে পারি? তো একটু বুদ্ধি করে বলো তো। 2 ইন্টু এক্স ইন্টু তাহলে কত হবে? হাফ। আচ্ছা 2 ইন্টু এক্স ইন্টু হাফ। তারপর আবার ফর্মুলা ফালানোর জন্য একটা কি হাফ স্কোয়ার দিতে হবে, আবার একটা হাফ স্কোয়ার বিয়োগ করে দিতে হবে, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হাফ স্কোয়ার দিলাম, একটা হাফ স্কোয়ার বিয়োগ করে দিলাম, একটা হাফ স্কোয়ার এক্সট্রা আনছে, একটা হাফ স্কোয়ার বিয়োগ করে দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করলাম। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু আছে কত? 4/3y যোগ 5/3। সো এইবার আমাদের কাজ শেষ মোটামুটি। সো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কি করতে পারি? এক্স প্লাস হাফ হোল স্কোয়ার লিখতে পারি। আর মাইনাস হাফ স্কোয়ার মানে -1/4, এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি পাঠিয়ে দেই 4/3 ইন্টু y যোগ 5/3 যোগ 1/4, ঠিক আছে? সেই কাজটা আমরা করে ফেললাম। ওকে শেষ। তো আমাদের মোটামুটি কাজ হচ্ছে শেষ। এখন তোমরা আমাকে বলো 5/3 আর 1/4 কে যোগ করলে কত আসবে? 5/3 আর 1/4 কে যোগ করলে কত আসবে? ফোর বাই থ্রি ওয়াই 23 যোগ 5, এক্স্যাক্টলি এটা 12, আর হচ্ছে 4 4 5 20 আর 3 23, ঠিক আছে? এরকম আসে। আচ্ছা আমি তোমাদেরকে কি বলছিলাম, তোমাদের কি মনে আছে? আমি তোমাদেরকে বলছিলাম যেটা এক ঘাতি রাশি থাকবে সেটাকে সবসময় কি রাখতে হবে? তার সহগ কি রাখতে হবে? 1 রাখতে হবে। এখন তাহলে বলো তো তোমরা কমন কি নিবা রাইট হ্যান্ড সাইড থেকে? কি কমন নিবা? 4/3 কমন নিয়ে নিবা। 4/3 কমন নিয়ে নিলে এখানে থাকবে y যোগ 4/3 কমন নেওয়া মানে কি? 4/3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, রাইট? 4/3 দিয়ে তুমি এখানে ভাগ করো। তুমি ভাগ করলে এখানে কত পাবো বলো তো? 23/12। তো 4/3 দিয়ে ভাগ করা মানে 3/4 দিয়ে গুণ করা, তাই না? সো 4 আর এখানে থাকবে তাহলে 23/16। আমার অ্যান্সার আছে 23/16। শেষ। আমার মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। আমি এটাকে লিখতে 4/3 কে কি লিখতে পারি? 4 ইন্টু 1/3 ইন্টু y প্লাস 23/16। শেষ। আমার এবার কিন্তু আমি আদর্শ আকৃতিতে প্রকাশ করে ফেলছি। এখন তুমি সবগুলো ইনফরমেশন মান বের করতে পারবা। তোমার a ইজ ইকুয়াল টু কত বলো তো? a ইজ ইকুয়াল টু হচ্ছে a যে 1/3, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। এইবার তুমি বলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হওয়ার কথা? x ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা, y ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা। x এর জায়গায় আছে x প্লাস হাফ, তার মানে হবে x প্লাস হাফ ইজ ইকুয়াল টু 0। y এর জায়গায় আছে কত? y প্লাস 23/16। দ্যাট মিনস শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, y ইজ ইকুয়াল টু -23/16। ওকে, তারপরে মাইনাস হাফ কমা -23/16, এটাই হচ্ছে তোমার শীর্ষবিন্দু। আর এই যে আমি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটটা নিলাম না, এই জিনিসটাকে তোমরা ভয় পাবা না কোনো, ঠিক আছে? এটা একদম সিম্পল জিনিস। জাস্ট হোল স্কোয়ার বানানোর জন্য যা যা করা লাগে এটা তোমরা ইন্টিগ্রেশনও দেখছো। ইন্টিগ্রেশনে আমরা কি করতাম? নিচে দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতাম না, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ইজি হইতো। তো কাইন্ড অফ ওইরকম আর কি, বর্গ বানানোর চেষ্টা করা আর কি, জোর করে। হ্যাঁ বলো। আর যদি ভাই কোনোভাবে রুটটা ওই পাশে দিয়ে দেয় তাহলে কি আমরা উভয় পক্ষে হোল স্কয়ার করে নেব? মানে তুমি কি বলতেছো এই হোল স্কয়ারটা রুট আকারে আছে? রুট আকারে রেখে দিছে কোশ্চেন, এখন আমরা তাহলে কি উভয় পক্ষকে বর্গ করে নিব? হ্যাঁ বর্গ করে নিবা, কারণ রুট আকারে থাকলে তোমার জন্য ইনফরমেশন বের করাটা ঝামেলা হবে, তো বর্গ করে নিবা। আচ্ছা 2 নম্বর ইনফরমেশন বলো, উপকেন্দ্র কত হবে? এক্স স্কয়ার আকৃতির এর জন্য উপকেন্দ্র কত হয় মনে আছে? x is equal to 1/3 হবে না স্যার? 0,a 0 হবে, তারপরে মান বসালে হবে। উপকেন্দ্র হয় হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 আর y ইজ ইকুয়াল টু হচ্ছে a হয়। তো এখানে x এর জায়গায় আছে x প্লাস হাফ, তাহলে x প্লাস হাফ ইজ ইকুয়াল টু 0, আর y এর জায়গায় আছে কত? y এর জায়গায় আছে হচ্ছে গিয়ে 23/16। y প্লাস 23/16 ইজ ইকুয়াল টু a এর জায়গায় আছে 1/3। x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এটা হচ্ছে উপকেন্দ্রের ভুজ, আর y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 -23/16। ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দিতে পারো, যা আসবে তা। তাহলে এটা হলো তোমার ভুজ, এটা হচ্ছে তোমার কোটি। বাকি ইনফরমেশন গুলো তোমরা বের করতে পারবে, যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হলো 4a। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়াই আছে 4 × 3 1/3, মানে 4/3 হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের x ইজ ইকুয়াল টু a, সরি এখানে তো x ইজ ইকুয়াল টু a হবে না, এখানে কত হবে? এটার জন্য কত হবে? y ইজ ইকুয়াল টু a, রাইট? a y ইজ ইকুয়াল টু a, তাহলে y ইজ ইকুয়াল টু a মানে y
ইকুয়াল টু 1/3, কিন্তু y এর জায়গায় কত আছে, y প্লাস 23/16। তার মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস 23/16। ক্যালকুলেট করলে যা আসে তাই হবে স্যার। আর নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কত হবে, y ইজ ইকুয়াল টু মাইনাস a হওয়ার কথা না, তার মানে এটা হবে y প্লাস 23/16 ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/3 মাইনাস 23/16। সো এটাই হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। ওই যে আবারও বলতেছি, এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল আগের ক্লাসে, একটু যদি সমস্যা হয় আবার এখানে আমি শুরুতে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। এই যে দেখো ফর্মুলা অনুযায়ী আমি করলাম, x² ইজ ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে আদর্শ আকৃতি। এই আকৃতির জন্য কি হবে, শীর্ষবিন্দুর ভুজ হবে x ইজ ইকুয়াল টু 0, কোটি হবে y ইজ ইকুয়াল টু 0, 0, y, আর y ইজ ইকুয়াল টু মাইনাস a। এটা হবে কি নিয়ামকের সমীকরণ, এটাই কিন্তু ফলো করলাম। সিমিলার ওয়েতে y ইজ ইকুয়াল টু a কি হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটাই ফলো করা হলো। 4a এর মডুলাস হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, x ইজ ইকুয়াল টু 0 হবে অক্ষরেখার সমীকরণ। সিমিলার ওয়েতে তুমি সবগুলাই কিন্তু এই ফর্মুলা ফলো করে বের করতে পারবা। তো তোমার বইয়ে এই জাতীয় অসংখ্য প্রবলেম দেওয়া আছে, আমি সবগুলো করবো না, কারণ এই প্রবলেমগুলো তুমি নিজে বাসায় করলে আসলে মজা পাবে, এগুলো এখানে করে দিলে কোনো মজা নেই। একটা দুটো দেখাইলাম, ঠিক আছে, আমি কি ইম্পর্টেন্ট গুলো দেখালাম। তোমাকে আমি আরেকটা দেই, তুমি এটা বাসায় করবা, খুব বেশি পরিমাণ বোর্ড পরীক্ষায় আসছে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো হচ্ছে 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইজ ইকুয়াল টু 0, এইটাকে তোমরা করবা। সিমিলার ওয়েতে 5x² আর 30x কি করবা, এক সাইডে রাখবা, 2y আর 59 কে আরেক সাইডে নিয়ে যাবা, এবং নিজেরা করবা। পারলে কেউ একজন আজকে গ্রুপে এটা সলিউশনটা পোস্ট করে দিও, ঠিক আছে, মানে মেসেঞ্জার গ্রুপে তোমরা একটু দিয়ে দিও, তাহলে অন্যরা হচ্ছে অ্যান্সারটা মিলে নেবে, বা তোমারও যদি ভুল হয় অন্যরা ঠিক করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে একটা পরাবৃত্তের সমীকরণ থেকে কিভাবে তার ইনফরমেশন গুলা বের করা যায়, এটা অনেকটাই আমরা শিখে গেছি। কি বলো তোমরা, তোমরা এখন যে কোনো প্রবলেমের জন্য পারবা না, এবং এই জাতীয় প্রবলেম গুলাই তোমাদের বোর্ড পরীক্ষায় পরাবৃত্ত চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে। মানে দুইটাই টাইপ বেসিক্যালি, ইদার তোমাকে পরাবৃত্ত দিবে, পরাবৃত্ত দিয়ে বলবে যে পরাবৃত্তটা বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, একটু কঠিন ফরম্যাটে থাকতে পারে, যেমনটা আমরা আজকে এই প্রবলেম গুলো করলাম, যেখানে একটু এলোমেলো আকৃতি দেওয়া হয়েছে। এইটার থেকে তোমার কি করতে হবে, বড় মানে y² ইজ ইকুয়াল টু 4ax অথবা x² ইজ ইকুয়াল টু 4ay এই আকৃতিতে নিয়ে ইনফরমেশন গুলো বের করো, অথবা তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেইখান থেকে তুমি পরাবৃত্তের ইকুয়েশনটা জেনারেট করবে। আচ্ছা নহির, কোনো প্রশ্ন করবা? ভাইয়া নিয়ামক রেখার কাজটা কি ভাইয়া? ওটা জাস্ট হলো এই দূরত্ব মাপার জন্য, ফোকাস থেকে। আচ্ছা, নিয়ামক রেখা হচ্ছে কাইন্ড অফ তোমার হচ্ছে নিয়ামক রেখাকে রিভলভ করেই হচ্ছে তোমার এই কনিক্স এর ডেফিনেশনটা চলে আসছে, ঠিক আছে। মানে এখানে কনিক্স এর যে কোনো কনিক্স এর জন্য কি হবে, SP/PM ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক হবে, ঠিক আছে। তাহলে এখন দেখা যায় তুমি যে কোনো কনিক্স এর শেপ না, সেটা পরাবৃত্ত হোক, সেটা উপবৃত্ত হোক, হ্যাঁ, সেটার জন্য একটা স্থির বিন্দু থাকে S, যেটাকে বলা হয় তার ফোকাস, এটা একটা স্থির বিন্দু থাকবে S, উপবৃত্তের জন্য থাকবে সিমিলার ওয়েতে, ঠিক আছে। তখন তুমি এই স্থির বিন্দু থেকে তার পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু দূরত্ব নিবা, ঠিক আছে। সেই দূরত্ব থেকে আবার P থেকে তোমার যে কোনো একটা সরল রেখা লাগবে, যেই সরল রেখার উপর লম্ব দূরত্ব তোমার নেওয়া লাগবে, ওই সরল রেখাটাকেই বলা হয় নিয়ামক রেখা। এবং যেই সকল শেপের জন্য আমরা দেখি কি একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, S আর P এর মধ্যবর্তী দূরত্ব চলমান বিন্দু থেকে ওই সরল রেখার উপর লম্ব দূরত্বের অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা হবে। তার মানে একটা সরলরেখা তোমার একটা থাকতে হবে, যেই সরলরেখাটাকে ঘিরেই হচ্ছে আমরা কনিক্সের ডেফিনেশনটা দিছিলাম। কনিক্সের আমরা দুই ধরনের ডেফিনেশন দিছিলাম, একটা হচ্ছে কনিকয়েডস, একটা হচ্ছে একটা কোণক। সমবৃত্তকোণিক কোণক থেকে কোণকের বিভিন্ন একটা প্লেন দ্বারা একটা কোণককে বিভিন্ন কাট করলে তার মধ্যে বিভিন্ন ধরনের শেপ দেখা যায়, ওইখান থেকে কনিক্সের একটা জিওমেট্রিক্যাল ডেফিনেশন দেওয়া হয়েছিল। আরেকটা হচ্ছে গিয়ে একদম থিওরিটিক্যাল, মানে অরিজিনাল ডেফিনেশন, যেটা SP/PM ইজ ইকুয়াল টু E হবে। এইটা যারা মানে তারাই হচ্ছে কনিক্সের শেপ গুলো জেনারেট করতে পারে, পরাবৃত্তের শেপ আসবে, উপবৃত্তের শেপ আসবে। বা তুমি যদি এই ডেফিনেশনটা না মানো, একটা নিয়ামক রেখাকে তুমি যদি না ধরো, এবং না ধরার কারণে তুমি যদি এই ডেফিনেশন না মানো, SP/PM ইজ ইকুয়াল একটা ধ্রুবক না হয়, তাহলে তোমার শেপটা অন্য কিছু একটা আসবে, ঠিক আছে, ক্লিয়ার? নিয়ামক রেখা আর y অক্ষের মধ্যে একই হয়ে যেতে পারে না? নিয়ামক রেখা আর y অক্ষ সেম হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে তোমার কনিক্সটা কোন জায়গায় অবস্থান করতেছে। যেমন আমি তোমাকে দেখাই, আমাদের একটা আদর্শ কনিক্সের কথা চিন্তা করো, যেমনটা আমরা দেখাইছিলাম। এই কনিক্সটা তুমি চিন্তা করো, তো এই কনিক্সের জন্য নিয়ামক রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমার y অক্ষের বাম পাশে অবস্থান করতেছে। বাট তোমার কনিক্সটা যদি ধরো, এটা হচ্ছে a পরিমাণ দূরে কনিক্স নিয়ামক রেখা আছে, আর এটা a পরিমাণ দূরে তার ফোকাস আছে। এখন তোমার কনিক্সটা যদি a পরিমাণ ডান পাশে সরে যায়, তাহলে কেমন হবে কনিক্সটা দেখতে, পরাবৃত্তটা দেখতে এরকম হবে না? তখন তার জন্য নিয়ামক রেখা কিন্তু y অক্ষ হয়ে যাবে, ক্লিয়ার? ঠিক আছে।
তাহলে এভাবে হচ্ছে কনিক্স এর আকার আকৃতি গুলো চেঞ্জ হতে পারে। যেমন এই যে কনিক্সটা হচ্ছে তোমার একদম মূল বিন্দু দিয়ে যাচ্ছে, 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে এটার সমীকরণটা আমরা সবাই জানি, এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x। কিন্তু যেটা তোমার এ পরিমাণ দূরত্ব ডান পাশে সরে গেছে, সেটার ইকুয়েশন কিন্তু আর y স্কয়ার ইকুয়াল টু 4x হয় না। সেটার ইকুয়েশন হয় কি বলতে পারবা? সেটার ইকুয়েশন হয় হলো y স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস a। x মাইনাস এ মানে সে এ পরিমাণ ঘর ডানে সরে গেছে, ঠিক আছে? এ পরিমাণ ঘর সে ডানে সরে গেলে তার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। এবং আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের পরাবৃত্ত নিয়ে আলোচনা করতেছিলাম। যে পরাবৃত্ত গুলোর মধ্যে কি হয়েছিল দেখো তো। যেমন আমরা যে পরাবৃত্ত গুলো পাইছি, যেমন এই পরাবৃত্তটা চিন্তা করো, যেমন এই পরাবৃত্তটা চিন্তা করো, মাত্র যে পরাবৃত্ত প্রবলেমটা করলাম, দেখো তো এইটা কিন্তু x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay ডিরেক্ট নাই, ঠিক না? x এর জায়গায় আছে x প্লাস হাফ, তার মানে বোঝা গেছে এটা হচ্ছে x অক্ষ বরাবর হাফ ঘর বামে সরে গেছে, হাফ ঘর বামে সরে গেছে, ঠিক আছে? হাফ ইউনিট বামে সরে গেছে। আর y অক্ষ বরাবর 23/16 ঘর উপরে উঠে গেছে, y অক্ষ বরাবর 23/16 ঘর উপরে উঠে এরপরে গিয়ে পরাবৃত্তটা আসছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে পরাবৃত্তের শেপ গুলো আসে। আচ্ছা, তোমরা চাইলে এই ধরনের শেপ গুলা ভালোভাবে আঁকার জন্য আমার গ্রাফের উপর একটা ভিডিও আছে, ফাংশন চ্যাপ্টারের মধ্যে পড়াইছিলাম, ওই গ্রাফের ভিডিওটাও চাইলে দেখতে পারো। ওইখানে এগুলো দেখাইছিলাম ট্রান্সলেশন গুলো কিভাবে হয়, মানে আদর্শ ইকুয়েশন থেকে ট্রান্সলেশন করলে কিভাবে ট্রান্সলেশনের জন্য গ্রাফ গুলো আঁকা লাগে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, ওকে। এখন চলো আমরা একটু আরেকটু ভিন্ন টাইপে যাই, ভিন্ন টাইপে কিছু প্রবলেম করবো এখন। ওকে, সো এই ধরনের টাইপ থেকে মাঝে মাঝে বোর্ড পরীক্ষা চলে আসে প্রবলেম। একটা প্রবলেম দেখা যায় ঘুরে ফিরে বারবার আছে। আমি প্রশ্নটা লিখি, তারপর তোমাদেরকে আমি চিত্র এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে প্রবলেমটা তুমি সলভ করবা। দুইটা মেথড আছে প্রবলেমটা সলভ করার। একটা হচ্ছে চিত্র দিয়ে যদি তুমি ফিল করতে পারো প্রবলেমটা, তুমি করতে পারবা 4 থেকে 5 লাইনে প্রবলেমটা। আর একটা হচ্ছে যে একটা ম্যানুয়াল ওয়ে আছে, ওইভাবে করতে পারলে তুমি মোটামুটি 1 পেজে করতে পারবা। ওইটাও তো বড় না, ওইটাও সহজই। তবে চিত্র দিয়ে আমি তোমাকে এনকারেজ করবো ওইভাবে করো। আমি প্রবলেমটাকে লিখি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বুঝতে হবে জিনিসটা কি। উপকেন্দ্রিক দূরত্ব 16, সরি একটা 1 বেশি দিয়েছি, 6 বলতেছে কি ওই কি বলছে, ওই বিন্দুর স্থানাঙ্ক, কত? ওকে, আচ্ছা বলো তো y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x পরাবৃত্তটা কেমন হবে দেখতে? এই আকৃতির হবে কিনা বলো তো? ঠিক আছে, তোমার পরাবৃত্তটা কিন্তু দেখতে এরকমই হবে। এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আকৃতিতে আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো এইটার ফোকাস কত হবে? x অক্ষ, এটা y অক্ষ, ফোকাস কত হবে বলো তো? 40 40 ভেরি গুড, 4 কারণ দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x যদি হয়, এটাকে লেখা যায় 4 ইনটু 4 ইনটু x, এর মান হচ্ছে 4, তার মানে আমার উপকেন্দ্র হবে 4,0। আচ্ছা, আমি উপকেন্দ্র কিন্তু s এর মান কিন্তু পেয়ে গেছি। এখন তার মানে আমার এটা যদি মূল বিন্দু মানে শীর্ষবিন্দু যদি 0 0 তো হয়, শীর্ষবিন্দু থেকে 4 ইউনিট ডানে গেলে আমি পাচ্ছি ফোকাস। তাহলে 4 ইউনিট যদি বামে যাই তাহলে আমি কি পাবো? আমার নিয়ামক রেখা পাবো না? 4 ইউনিট বামে গেলে আমি কি পাবো? নিয়ামক রেখা পাবো। আচ্ছা, এখন চলো এবার একটা জিনিস দেখি কি বলছে। উপকেন্দ্র থেকে কোনো একটা বিন্দু, দেখো ধরলাম একটা বিন্দু হচ্ছে পি, ঠিক আছে? পি হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুর দূরত্ব কত বলছে? এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত? পরাবৃত্তের উপরস্থিত কোন একটা বিন্দু, তাহলে পরাবৃত্তের 6 উপর অবস্থিত কোন একটা বিন্দুকে আমি ধরে নিলাম, বিন্দুটা হচ্ছে px, y। এই বিন্দুটা যে কোনো জায়গায় থাকতে পারে, আমি ধরে নিলাম বিন্দুটা এই জায়গায় আছে। এটা এই ডানেও থাকে, এখানেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কোন জায়গায় থাকবে সেটা বলে নাই, এবং সেটা মানে বেসিক্যালি সেটা বের করাই হচ্ছে আমার এই প্রবলেমের দায়িত্ব আর কি।
যে বিন্দুটার অবস্থানটা কোথায় হবে। আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন বলে দিচ্ছে যে যেই বিন্দুটা আমি ধরতেছি সেই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। উপকেন্দ্রিক দূরত্ব মানে কি, সেই বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 6। এক্স কমা ওয়াই বিন্দু থেকে 4,0 বিন্দু পর্যন্ত দূরত্ব কত, সেটা হচ্ছে 6। আচ্ছা, এইবার একটা জিনিস একটু চিন্তা করো। আমি প্রবলেমটা প্রথমে করাবো জিওমেট্রিক্যালি, মেথড 1 জিওমেট্রিক্যালি করাবো, দেখবা তোমাদের ভালো লাগবে, জিওমেট্রিটা ফিল করতে পারো আর কি, জ্যামিতি যাদের ভালো লাগে। একটা জিনিস চিন্তা করো, আমি যে বিন্দুটাকে এক্স বিন্দু বলতেছি, সেই বিন্দু থেকে এই যে এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, রাইট? নিয়ামক রেখা পর্যন্ত দূরত্বটা কি, পিএম বলা হয় না? নিয়ামক রেখা পর্যন্ত দূরত্বটা কি, তো পিএম বলা হয়, রাইট? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু কি হয়? পিএম। এসপি ইজ ইকুয়াল টু পিএম হয়। আচ্ছা, তুমি কি এসপি এর মান জানো? 6 6 এসপি এর মান হচ্ছে 6। তুমি কি পিএম এর মান জানো? জি ভাইয়া 6ই হবে। পিএম এর মান 6 হবে, বাট পিএমটাকে এবার আমরা একটা কাজ করি, একটা অংশে ভাগ করি। দেখো পিএম মানে আসলে কি, পিএম মানে হচ্ছে পি বিন্দু থেকে ওয়াই এক্সিস এর উপর লম্ব দূরত্ব, আবার ওয়াই এক্সিস থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। এখন একটা জিনিস চিন্তা করো, ওয়াই এক্সিস থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব কিন্তু 4, আমি সেটা জানি। এবার বলো তো পি বিন্দু থেকে ওয়াই এক্সিস এর উপর লম্ব দূরত্ব কত হবে, এটা কি কেউ বলতে পারবা? দেখি একটু চিন্তা করে বলো তো। কোন একটা বিন্দু থেকে ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব জানি কত হয়, কেউ কি বলতে পারবা সরলরেখার কনসেপ্ট থেকে, চ্যাপ্টারের কনসেপ্ট থেকে? ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব কত হয়? x এর মান শোনো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এক্স হবে। আমি জিনিস একটু দেখাই, তোমরা যারা ফিল করতে পারো না এখানে। ধরো তুমি পি বিন্দুর কাছে যাইতে চাও, কি করতে হবে? এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব উপরে উঠতে হবে। আচ্ছা দেখো তো তুমি আসলে এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট আসার মানেটা কি? ওয়াই অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। তার মানে পিএম মানে আসলে কি হইলো, পি বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত দূরত্ব যোগ ওয়াই অক্ষ থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। তার মানে আমি কি এটা বলতে পারি, আমার পিএম এর পরিবর্তে কি আমি এটা বলতে পারি এক্স প্লাস 4? পিএম এর পরিবর্তে কি আমি এক্স প্লাস 4 বলতে পারি? সবাই কনভিন্স কিনা, আমি কি কোনো গোজামিল দিলাম কিনা দেখো তো, নাকি না ঠিকঠাক ভাইয়া ঠিক বলতেছি? আছে। ঠিক আছে, তাহলে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 4, তাহলে বলো তো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 2। আচ্ছা, তুমি কিন্তু তোমার পরাবৃত্তের উপরস্থ যেই বিন্দুটার কথা বলা হচ্ছিল সেই বিন্দুর ভুজ বের করে ফেলছো। সেই বিন্দুর কোটি বের করার জন্য তোমার কি করতে হবে? তুমি একটা কাজ করো, তোমার পরাবৃত্তের ইকুয়েশন তো দেওয়াই আছে, পরাবৃত্তের ইকুয়েশন কত? y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। একটা কাজ করো, এই জায়গায় তুমি x এর জায়গায় ভুজটা বসায় দাও। ভুজ কত পাইলা? 2 পাইলা। তাহলে তোমার কোটি কত আসবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 32, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 32, যেটা করলে তুমি পাবা কত? 32 কে লেখা যায় 16 ইনটু 2, মানে হচ্ছে প্লাস মাইনাস 4 রুট। 4√2। তার মানে দেখো তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দুটা কিন্তু পরাবৃত্তের উপরস্থ কাঙ্ক্ষিত বিন্দু পেয়ে গেছি। 2, একটা হচ্ছে 2, প্লাস 4√2, আরেকটা 2, মাইনাস 4√2, মানে 2, প্লাস মাইনাস 4√2। এটা হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড পয়েন্ট। এখন দেখো তো ওরা যেটা বলতে চাইছিল সেটা হচ্ছে যে এমন একটা পয়েন্ট বের করো যেই পয়েন্টটা উপকেন্দ্র থেকে যার দূরত্ব হবে 6, ঠিক আছে? মানে ওই পয়েন্টটা বের করতে বলছিল, যেখানে আমার পরাবৃত্তের সমীকরণটা দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে আমরা চিত্র দিয়ে বের করে ফেললাম। আমরা জানি যে পিএম ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস 4, যেটা আমরা চিত্র থেকে তোমাকে দেখাইলাম, তুমি আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? পিএম মানে কি আমরা জানি, প্রথমে পরাবৃত্ত হওয়ার কারণে তার এসপি আর পি সমান হবে। দ্বিতীয়ত পিএম মানে হচ্ছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, আমরা জানি ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের সমান হয়, তাহলে সেটা হচ্ছে এক্স। আবার আমরা মানে পিএম এর দূরত্বটাকে দুইটা অংশে ভাগ করে নিলাম আর কি। এক্স একটা হচ্ছে এক্স পর্যন্ত দূরত্ব, আবার এক্স পর্যন্ত যাওয়ার পরে এক্স থেকে আবার যাবো হচ্ছে আরো 4 ইউনিট যদি যাই, তাহলে আমি হচ্ছে টোটাল পিএম এর দূরত্বটা পাবো। আবার আমরা জানি পিএম এর দূরত্ব এসপি সমান, দ্যাট মিন্স এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। ওইখান থেকে আমরা ভুজ পেয়ে গেলাম, ভুজের মান বসে আমরা কোটি পেয়ে গেছি। মেথড 2টাও তোমাদের দেখাই দিই, তোমাদের অনেক টিচাররা এই মেথডে দেখাবে। মেথড 2টা হচ্ছে তোমাদের সাধারণভাবে এই মেথডটা তোমাদের মাথায় আসবে। আমি তোমাকে বলি, দেখো তোমাকে কি বলা হইলো, এমন একটা বিন্দু পরাবৃত্তের উপরে, ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6। তার মানে এক্স কমা ওয়াই বিন্দু থেকে 4,0 বিন্দু দূরত্ব কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, ঠিক না? তাহলে এটা হলো মেথড 2।
তার মানে তুমি করো x, y বিন্দু আর 4, 0 বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? মধ্যবর্তী দূরত্ব 6। সুতরাং তাদের দূরত্বের ফর্মুলা তো তুমি জানো। দূরত্বের ফর্মুলা কত? x - 4 হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 6। তার দূরত্ব হচ্ছে 6। এটা ডিরেক্ট প্রশ্নে তাই দেওয়া আছে, তুমি ওইটাই করলা। উভয় পাশে হোল স্কয়ার করে দাও। x - 4 হোল স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 36। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 4 প্লাস 4 স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 36। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 8x, হ্যাঁ, প্লাস y স্কয়ার। আর 4 স্কয়ার মানে হচ্ছে 16 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে 36 থেকে যায় 20। এইবার তুমি একটা কাজ করবা, দেখো তো তোমার ইকুয়েশন পরাবৃত্তির ইকুয়েশনটা কি দেওয়া ছিল মনে আছে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। তাহলে তুমি চাইলে এই সম্পর্কটাকে তাহলে ইউজ করতে পারো। y স্কয়ারের পরিবর্তে তুমি 16x যদি বসায় দাও পুরো ইকুয়েশনটা x এর ইকুয়েশন হয়ে যাবে। সেটাকে তুমি সলভ করে x এর মান বের করে ফেলবা, x এর মান বসায় y এর মান বের করে ফেলবা। সো x স্কয়ার মাইনাস 8x আমরা y স্কয়ার জায়গায় কত বসায় দিব? 16x প্লাস 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস 8x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স মিডল টার্ম করতে পারো। 8x এর কি করবা? প্লাস 10x মাইনাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। x যদি কমন নেই পাচ্ছি x প্লাস 10, মাইনাস 2 যদি কমন নেই পাচ্ছি x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স x মাইনাস 2 ইন্টু x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু আসতেছে 2, মাইনাস 10। এইখানের মধ্যে মাইনাস 10 অ্যান্সার হবে না। বলতে পারো মাইনাস 10 কেন হবে না অ্যান্সার? কারণ এখানে y স্কয়ার ইকুয়ালস টু 16x, তো এটা পজিটিভ দিকে x এর পজিটিভ অক্ষে। এক্স্যাক্টলি, Y ভেরি গুড স্কয়ারের অ্যান্সার, মান ধনাত্মক। ভেরি গুড অ্যান্সার। সো y স্কয়ার মান হইতে হবে ধনাত্মক ভাই। সো x এর জায়গায় যদি তুমি মনে করো মাইনাস 10 বসায় দেখি, y স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে 16 ইনটু মাইনাস 10 মানে y স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 160। y স্কয়ারের ভ্যালু কি কখনো মাইনাস 160 হইতে পারে? হওয়া পসিবল না, একটা ধনাত্মক হবে না। বর্গ রাশি ঋণাত্মক হওয়া পসিবল না। সুতরাং আমরা ওই যে x এর মানটা মাইনাস 10 নিব না। এবং দেখো আমরা জিওমেট্রিক্যালি যখন করছিলাম তখন কিন্তু x এর মান প্লাস 2 বের হইছিল। সুতরাং আমরা x এর মান পাইলাম প্লাস 2। এবার তো আগের সিস্টেমে y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, এখানে x এর জায়গায় যদি 2 বসায় দাও 16 ইনটু 2 আগের মতোই তুমি y এর ভ্যালু প্লাস মাইনাস 4√2 পেয়ে যাবে। সো এটা হচ্ছে মেথড 2। তুমি এই জাতীয় 4-5টা প্রবলেম তোমাদের যে কোনো বইয়ের মধ্যে পেয়ে যাবে। আমি একটা প্রবলেম দেখাই দিলাম, বাকি প্রবলেমগুলো সহজ আছে, ওগুলো তোমরা ট্রাই করলে আশা করা যায় পারবা। মোটামুটি বুঝতে পারছো না? দুইটা মেথডই দুইটাই সহজ। ভাইয়া এখানে আমি y স্কয়ারের জায়গায় 16x বসাই দিলে ওখানে x মাইনাস a হোল স্কয়ার প্লাস 4ax এর সূত্র চলে আসবে না? মানে ওখান থেকে আমি বর্গ y স্কয়ারের জায়গায় 16 বসায় দিলাম, হ্যাঁ। তো তুমি চাইতেছো যে এখানে করে ভাইয়া, এটা না X রুটের অংশটা ওকে একদম এই জায়গায় প্রথম জায়গা না ভাইয়া, একদম ওকে প্রথম থেকে ম্যাথ হ্যাঁ এটা হ্যাঁ শুরু হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই জায়গায় হ্যাঁ, এই যে এখানে y স্কয়ার আসবে না, তো হ্যাঁ সেখানে যদি আমি 16x বসাই দেই তাহলে আমার সূত্রটা আসতেছে না x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 4x। তো সেটা আমার x মাইনাস 4 হোল স্কয়ারের সূত্র, x প্লাস 4 হোল স্কয়ারের সূত্র চলে আসতেছে না, মানে a মানে এখানে মাইনাস b স্কয়ার প্লাস 4ab। আচ্ছা এই জায়গাটার কথা বলতেছো y স্কয়ার জায়গায় 16 এর বসানোর পরে এই জায়গায়? না ভাই, একদম প্রথম লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় তো ফর্মুলাটা ভালাইলাম। আচ্ছা আমি বলি দেখো x - 4 হোল স্কয়ার এটাকে ভাঙাইলাম এখানে। আর তুমি কি না ভাই, বলতেছো হ্যাঁ, প্রথম লাইনটাতে আসে হচ্ছে আমার x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যদি আমি y স্কয়ারের জায়গায় 16x বসাই দিই তাহলে আমি ওই বসাইলাম যে a মাইনাস একটা সূত্রটা আসে না, ওই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে y স্কয়ার জায়গায় 16x বসাইলাম, ওকে। তাহলে তোমার এখানে তো এখানে না, এই যে রুট ওভার x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, ওই y ও স্কয়ারের আচ্ছা আচ্ছা জায়গায় যদি আমি এখন 16x বসাই, ওকে এই y স্কয়ার জায়গায় বসাবা নাকি a x - 4 হোল স্কয়ার? হ্যাঁ রুটটা সহ। আমি তাহলে পুরো আমার বুঝতেছি না। সূত্রটা আসলো না,
আচ্ছা ভাই, আমি তাহলে একটু পরে লিখে আপনাকে ইনবক্স করবো ইয়াটা। আচ্ছা তুমি আমি আমাকে বুঝাইতে ইনবক্সে জিনিসটা পারতেছি না দিও, ঠিক। ঠিক আছে? আমি অথবা আচ্ছা। তোমরা অন্য কেউ বুঝে থাকলে আমার বললাম, আমি পুরোপুরি বুঝে উঠতে পারি না জিনিসটা, এই ঠিক যে আছে? রুটের মধ্যে ভাইয়া যে y-0 হোল স্কয়ার দিছেন না ভাইয়া, হ্যাঁ। ওইখানে আপনি 16x বসাতে বলতেছেন মেবি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও রুট একদম ফার্স্ট লাইনে। একদম আচ্ছা ফার্স্ট আচ্ছা, লাইনে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা এখানে তো ওয়াই, আচ্ছা দাঁড়াও, এখানে ছিল y-0 হোল স্কয়ার, তাই তো? তার মানে y হ্যাঁ স্কয়ার। হ্যাঁ, এখানে তুমি বসাবে হচ্ছে 16x। 16। তাহলে আমার 4 এ বি আসতেছে না, 4 ইন্টু 4x, তো 4 ইন্টু এ ইন্টু এক্স আসতেছে না আমার, x মাইনাস 4 ওকে হোল ওকে, এবার স্কয়ার। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এই বলতেছো যে a - b হোল স্কয়ার প্লাস 4ab ফর্মুলা, তাই তো? আমার একবার রুটটা উঠে যাচ্ছে, তো আমার আর এতগুলো লাইনের তো দরকার হচ্ছে না। ও ইকুয়ালস টু হ্যাঁ 6। হ্যাঁ, ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ এভাবে করলে তো আমার অনেকগুলো লাইন স্কিপ হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিতে পারো, এটা খুবই ভালো হয়, এটা খুবই ভালো হয়। ওর কথাটা তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা কি বুঝতে পারছো কিনা ও যেটা বলতে চাচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, মানে আমি আজকে আমার মাথায় কি হয়েছে, আমি খুবই ডাম। যাই হোক, আমার মাথায় কাজ করে না এটা। তোমরা এই জায়গায় যদি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো, তো এটা তো আরো বেটার। তো তোমাদের এখানে আরো অনেকগুলো লাইন স্কিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আরো শর্টকাটে জিনিসটা করে ফেলতে পারবো, ঠিক আছে? আর সরি, আমি জিনিসটা ধরতে পারতেছি না, সিম্পল জিনিস। ওকে, পরের প্রবলেমে যাই। আচ্ছা এই প্রবলেমটা তোমরা মানে বুঝতে পারছো। এখান থেকে বাকি প্রবলেমগুলো একটু দেখি, দাও সবগুলো সিমিলারই মনে হচ্ছে অনেকটা। নয়েজ করে দিল 12 পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা 9x পরাবৃত্তের উপর কোনো বিন্দু কোটি 12 হলে ওই বিন্দু উপকেন্দ্রিক। আচ্ছা আরেকটা প্রবলেম দেখো, দেখি এটা তোমরা নিজের একটু বলো। y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর কোটি, উপরস্থ কোন বিন্দুর কোটি 12 হলে উপরস্থ কোন বিন্দুর কোটি 12 হলে উক্ত বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? উক্ত বিন্দুর উপকেন্দ্রিক ঠিক আছে? আচ্ছা, তো এই প্রবলেমটা তোমরা করতে পারবে, একদম সিম্পল প্রবলেম। দেখো চিত্রটা আগে আঁকি। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো পরাবৃত্তটা তো দেখতে এরকমই হবে, বুঝতেই পারতো তো, ওয়াই স্কয়ার এগুলো 9x আকৃতির। সো আর এটার বলো তো ফোকাসটা কত হবে? ফোকাস 9/4। এক্স্যাক্টলি। তো ফোকাস বের করার সময় তোমরা কি করবা সবসময়? বাইরে একটা, যেহেতু তোমাকে 4ax এর আকৃতিতে আনতে হবে, বাইরে একটা 4 নিয়ে আসবা, ভেতর একটা 4 কে ভাগ দিয়ে দিবা, গুণ দিবা, ভাগ দিবা। তাহলে 9/4ই হচ্ছে তোমার এ এর ভ্যালু। মানে কাটাকাটি কি করা যাবে? না, কাটাকাটিও করা যাচ্ছে না। তো 9/4 হচ্ছে তোমার এ ভ্যালু। তার মানে আমার ফোকাসটা হচ্ছে 9/4, 0। এটা হচ্ছে আমার ফোকাস। এখন চলো দেখি প্রবলেমে কি বলছে। প্রবলেমে বলছে কোন একটা বিন্দু, উপস্থিত কোন একটা বিন্দুর কোটি 12। তাহলে এইখানে কোন একটা বিন্দু আছে, ঠিক আছে? এমন জায়গায় কোন একটা বিন্দু আছে যেই বিন্দুর কোটি হচ্ছে গিয়ে 12, ভুজ হচ্ছে গিয়ে এক্স। যেই বিন্দুর কি কোটি হচ্ছে গিয়ে 12। এখন তোমাকে বলছে যে এটা তো এস বিন্দু আর এটা তো পি বিন্দু, তাহলে এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এই বিন্দুর কোটি কত? কোটি হচ্ছে 12। তাহলে তোমার কাছে এক্স এর মানটা জানা লাগবে। ওকে, এক্স এর মানটা তোমার জানা লাগবে এবং ওইখান থেকে তোমার কি করতে হবে? এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। সিম্পল প্রবলেম, নিজেরা একটু করে ফেলো, বা কেউ যদি চাও পুরো প্রসেসটা বলবা অন্যদের জন্য বলে দিতে পারো। আমরা ডিরেক্ট একটা কাজ করতে পারি। আমরা এখানে যেহেতু আমরা পরাবৃত্তের, ধরো আমরা যেহেতু পরাবৃত্তের সমীকরণটা জানি, সমীকরণের মধ্যে আমরা ডিরেক্ট চাইলে তার কোটির মানটা বসায় দিতে পারি। সমীকরণের মধ্যে যদি কোটির মানটা বসায় দিই, তাহলে ওই সমীকরণ, ওই কোটির কোরেসপন্ডিং যে ভুজটা আছে সেই ভুজটা তোমাকে
আউটপুট আকারে দিবে। দেখো আমাদের সমীকরণটা ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x। 9 তাহলে আমরা এখানে যেটা করতে পারি, y এর জায়গায় y এর মান যদি কোটির মানটা জানি তাহলে y এর জায়গায় 12 বসাই দিই। 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 9x, মানে 144 ইজ ইকুয়াল টু 9x। দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 16, রাইট? সো ভুজ ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 16। সো এখন নিশ্চয়ই এই প্রবলেমটা একদম ইজি হয়ে গেছে। কোটির মান তো 12 আগে থেকেই দেওয়া ছিল, ভুজের মানটাও বের করে ফেললাম। সো বিন্দুর কোট, সো এবার বিন্দুর দূরত্ব তো তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা, ঠিক না? রুট ওভার x2 minus x1 মানে 16 minus 9/4 হোল স্কয়ার যোগ 12 minus 0 হোল স্কয়ার। তো এটাই হচ্ছে অ্যানসার। ওকে, সিম্পল একটা প্রবলেম। ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার চলো সেকেন্ড টাইপে যাই, আজকে দিনের সেকেন্ড টাইপ। সো এই সেকেন্ড টাইপটা কেমন হয়? এই টাইপটা হচ্ছে যেমনটা বলছিলাম, কিছু সাম ইনফরমেশন ওইখান থেকে যাইতে হবে ইকুয়েশন অফ প্যারাবোলা রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেইখান থেকে তোমার টার্গেট থাকবে কি প্যারাবোলার ইকুয়েশনটা জেনারেট করা। এখন পর্যন্ত তো প্যারাবোলার ইকুয়েশন দেওয়াই ছিল, ওইখান থেকে তুমি কিছু ইনফরমেশন বের করছো, এখন হচ্ছে তার উল্টাটা। তো চলো প্রথমে আমি দেখাবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে নিয়ামক রেখা। উপকেন্দ্র আর নিয়ামক রেখা, এই দুইটা ইনফরমেশন যদি গিভেন থাকে, কিভাবে পরাবৃত্তের সমীকরণটা জেনারেট করতে হয় একদম সহজ। এসপি ইজ ইকুয়াল টু পিএম ধরবা, আর কিচ্ছু করতে হবে না। তোমরা জানো এসপি আর পিএম সমান হওয়া লাগে, এসপি ইজ ইকুয়াল টু পিএম ধরবা, উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ থেকে কি বের হয়ে যাবে, পরাবৃত্তের ইকুয়েশনটা বের হয়ে যাবে। একটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি পরিমাণে বোর্ড পরীক্ষা আসছে সেটা করে দিচ্ছি, বাকি গুলা প্রত্যেকটা তোমরা করতে পারবে। এই টাইপের প্রবলেম গুলো এতটাই মানে সিম্পল আর কি, মানে ওয়ান ডিমেনশনাল, একটা অ্যালগোরিদম, সব এই এক অ্যালগোরিদম ফলো করে। অনেক প্রবলেম আসে এই টাইপের বোর্ডের পরীক্ষায়। সো প্রথম প্রবলেম, উপকেন্দ্র হচ্ছে কত 1,1 এবং নিয়ামকের সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ হচ্ছে 3x + 4y = হচ্ছে 1। বলছে পরাবৃত্তের সমীকরণ কত হবে? পরাবৃত্তের সমীকরণ কত হবে? আচ্ছা, ওদের কথা অনুযায়ী চলো আমরা একটা রাফ স্কেচ করি। আমাদের স্কেচটা পারফেক্ট হবে না, যেহেতু আমরা পরাবৃত্তের সমীকরণই জানি না, শুধু আমাদের স্কেচটা কিন্তু পারফেক্ট হবে না। বাট আমরা প্রবলেম সলভ করার জন্য, প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করার জন্য একটু রাফ স্কেচ করতে পারি। রাফ স্কেচটা হচ্ছে উপকেন্দ্র কত বলা হয়েছে 1,1, আর নিয়ামক রেখার সমীকরণ কত বলা হয়েছে, এই মনে করো নিয়ামক রেখা এমন একটা জায়গা ধরে নিলাম আমি, এই জায়গায় আছে, এটা আসলে এই জায়গায় থাকবে না, বুঝাই যাচ্ছে অন্য জায়গায় থাকবে, এক্সাক্ট চিত্র যদি দেখো, বাট এক্সাক্ট চিত্র আমার দরকার নেই। 3x + 4y - 1 = 0, এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। সো আমি নিয়ামক রেখার সমীকরণ জানি, আমি এস জানি, একটা পি বিন্দু ধরে নাও, পি বিন্দু হচ্ছে x, y। শেষ। দেখো তো ওরা যে ইনফরমেশন গুলো দিল, ইনফরমেশন গুলো আমি এখানে মোটামুটি রাফ স্কেচের মাধ্যমে তুলে ধরলাম। ওরা বলছে যে উপকেন্দ্র 1,1, উপকেন্দ্র তাহলে এই জায়গায় নিয়ামক রেখার সমীকরণ আঁকলাম, একটা বিন্দু পি x, y ধরে নিলাম। তুমি কি জানো যদি প্যারাবোলা হইতে হয় বা পরাবৃত্ত হইতে হয়, প্যারাবোলার ক্ষেত্রে কি হবে, SP = PM, দিস ইজ মাস্ট। সো SP মানে কি, S বিন্দু আর P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, রাইট? তো চলো এবার চলমান বিন্দুর সাথে S বিন্দুর দূরত্ব বের করি, কি আসবে, √x - 1 হোল স্কয়ার যোগ y - 1 হোল স্কয়ার। এবার বলো তো কার মনে আছে একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে, কার মনে আছে বলো তো? সরলরেখার ইকুয়েশন কিন্তু তুমি জানো, এই যে দেখো সরলরেখার ইকুয়েশন গিভেন, বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব মনে আছে ফর্মুলা? ফর্মুলাটা একটু মনে করাই দিই। এই মনে করো একটা সরলরেখার ইকুয়েশন, মনে করো 3x + 4y + 1 = 0 দেওয়া আছে। এই মনে করো একটা বিন্দু 2,3 দেওয়া আছে, এই বিন্দু থেকে সরলরেখার উপর তুমি লম্ব টানতে চাচ্ছ, লম্ব দূরত্বটা বের করতে চাচ্ছ। সরলরেখা চ্যাপ্টার লাস্টের চ্যাপ্টারটা দেখছিলাম আমরা, কি করতে হয়, এই সরলরেখার ইকুয়েশনের মধ্যে ভুজের জায়গায় যেই বিন্দু থেকে তুমি লম্ব দূরত্ব টানতেছো, যেই বিন্দু থেকে তুমি লম্ব দূরত্ব টানতেছো সেই বিন্দুর ভুজ বসা দিবা। x এর জায়গায় বসবে 2 যোগ 4 * y এর জায়গায় বসবে 3 যোগ 1, এইটার মডুলাস নিবা, নিচে রুট করবা। রুটের ভিতরে x এর সহগ কত ছিল, 3 ছিল,
3 স্কয়ার যোগ y এর শক ছিল 4 স্কয়ার, এটা দিয়ে ভাগ দিবা। এই যে ফর্মুলাটা লিখলাম এটাই বলা হয় যে কোন একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব। চলো এই কাজটা এখন করতে হবে। আমরা জানি পরাবৃত্ত হলে কি হয়, এসপি আর পিএম সমান হয়। তাহলে পিএম বের করতে হলে কি করতে হবে, x, y বিন্দু থেকে এই সরলরেখা 3x + 4y - 1 এই বিন্দুর উপর লম্ব দূরত্ব করতে হবে। তাহলে x এর জায়গায় x বসবে, y এর জায়গায় y বসবে, মানে চেঞ্জ হবে না। তাহলে মডুলাস 3x + 4y - 1 এর মডুলাস ডিভাইডেড বাই √3 স্কয়ার যোগ 4 স্কয়ার। আচ্ছা, এবার উভয় পাশে হোল স্কয়ার করে দিই। হোল স্কয়ার করে দিলে পাচ্ছি x - 1 হোল স্কয়ার যোগ y - 1 হোল স্কয়ার = 3x + 4y - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটা হোল স্কয়ার হয়ে গেলে হবে 3 স্কয়ার মানে 9 আর 4 6 মানে 25। ওকে, আচ্ছা এটা আসলো। এবার এটাকে সিম্পলিফাই করলে আমাদের आंसर চলে আসবে। এবার 25 টাকে এই পাশে গুণ দিতে পারি, তো 25 এর পাশে গুণ হয়ে গেল। আর x - 1 হোল স্কয়ার কে ভাঙালে আসবে x স্কয়ার - 2x + 1, y - 1 হোল স্কয়ার কে ভাঙালে আসবে y স্কয়ার - 2y + 1 ইকুয়াল টু, এইবার আসো 3x + 4y - 1 হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার ফর্মুলা নিশ্চয়ই সবার মনে আছে, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার যোগ 2 * ab যোগ 2 * bc যোগ 2 * ca। এখানে ফর্মুলা কি আসবে, 3x হোল স্কয়ার যোগ 4y হোল স্কয়ার যোগ -1 হোল স্কয়ার যোগ 2 * 3x * 4y যোগ 2 * 4y - 1 যোগ 2 * -1 * 3x। শেষ। এই ছিল ফর্মুলা, ফর্মুলাটা লিখে ফেললাম। একটু কষ্ট করে ক্যালকুলেশন করে কি আমাকে জানাবা অ্যানসারটা তোমরা কত আনতে পারছো? আমার প্রবলেম কিন্তু সলভ করা শেষ। এখন তুমি জাস্ট লেফট হ্যান্ড সাইডের গুলোকে গুণ করো, 25 দিয়ে গুণ করবা, তাহলে 25x স্কয়ার - 15 50x প্লাস এভাবে করে আসবে। রাইট হ্যান্ড সাইডের গুলোকে সবগুলোকে এক সাইডে নিয়ে আসবে, এক সাইডে নিয়ে আসলে যে ইকুয়েশনটা আসবে সেটাই হবে তোমার পরাবৃত্তের ইকুয়েশন। সেটাই হবে কি তোমার, সেটাই হবে তোমার পরাবৃত্তের ইকুয়েশন, সেটাই হবে পরাবৃত্তের ইকুয়েশন। সেই কাজটা একটু করো, সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, তারপর আমাকে একটু জানো অ্যান্সারটা কত আসলো। একটু করো এই কাজটা, করো নিচ থেকে। উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে এই স্টাইল আমরা প্রত্যেকটা প্রবলেম করতে পারবো। ওকে, সবাই একটু করো। এরপর আমরা সম্ভবত লাস্ট আরেকটা প্রবলেম করবো, তারপর ক্লাস শেষ। 4x - 3y হোল স্কয়ার -44x - 42y + 49 = 0। 4x - 3y হোল স্কয়ার -44x। আচ্ছা তুমি কি জিনিসটাকে আরো একটু সিম্পলিফাই করছো তাই না? এটাকে আমি নরমাল ফর্মে কত আসে, x স্কয়ার y স্কয়ার এর রাশিগুলো একটু বলবা? কেউ একজন মানে জাস্ট সিম্পলি বিয়োগ করার পরে কত আসে সেটা আমাকে একটু জানো। আমি তোমাদের একটা জিনিস জাস্ট বলার জন্য আর কি, ওই জিনিসটা আসুক তারপরে একটা জিনিস তোমাকে বলবো। কেউ কি বের করতে পারছো কত আসে বিয়োগ করার পরে? জি ভাইয়া, কত আসে বলো তো? 16x স্কয়ার -34y তারপরে স্কয়ার 36 না 34? 34 34 34 প্লাস তারপর 70x। 70x জি ভাইয়া, প্লাস 42y তারপর -99। ওটা হয়েছে কিনা জানি না, তোমরা নিজেরাই বলতে পারবো ভালো। তো যাই হোক, বিয়োগ যোগ বিয়োগ করলে এরকম কিছু একটা হয়তো বা আসবে, কাছাকাছি কিছু একটা আসবে। ঠিক আছে, স্যার আমার মিলে নাই ওর সাথে।
ভাই এটা মিলে নাই। স্যার মিলে না, আমারও হ্যাঁ। মিলে নাই। আমার সাথে তো মিলে নাই। হ্যাঁ, এটা তো মিলার কথা না। আমি তোমাদেরকে বলি এটার অ্যান্সারটা কত আসবে। আমি যে অ্যান্সারটা দেখে বলতেছি। এটা মানে অ্যান্সারটা প্রথমে নাদিম যেটা বলছিল ওইটাই কারেক্ট, বাট আমি কেন এই ফর্মেটে চাইতেছি একটা জিনিস দেখানোর জন্য। 50x প্লাস 25y² দেখো তো এরকম আসে কিনা। ও আমি তো বিয়োগও করিনি। আচ্ছা আমাকে একজন বলো তো কত আসে। 16x² minus 44x plus 9y² minus 42y plus 49 minus 24xy. জি ভাই মিলছে। 24x is equal to 0 এটাই কি আসছে সবার? আচ্ছা একটা জিনিস জি একটু না খেয়াল স্যার। করো তো। জি ভাইয়া। মিলছে, সাবাস। আচ্ছা এবার একটা জিনিস একটু খেয়াল করো, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এই জিনিস এই বেসিকটা আসলে লাগে না প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কিন্তু তোমাদের একটা কনফিউশন হয়তো বা এখান থেকে দূর হয়ে যেতে পারে। আমার জানার মতো বলি অ্যাডমিশন এগুলো পড়ায়, ঠিক আছে। টুকর ব্যাচে শুনছিলাম আমার কোন একটা ফ্রেন্ড বলছিল যে এই জিনিসগুলো দেখাইছে। এটা একটু খেয়াল করো তো, এই ইকুয়েশনটা যে বের হইলো এটাই কি তোমার কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ না? আমাকে আমাকে উপকেন্দ্র দেওয়া হয়েছিল, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া হয়েছিল, এসপি ইজ ইকুয়াল টু পিএম ধরছি, অঙ্কটা করে ফেলছি। হ্যাঁ, তারপরে আমি একটা ইকুয়েশন পাইছি, এটাকেই বলতেছি আমার রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলা রিকোয়ার্ড ইকুয়েশন। কিন্তু তোমরা একটু চিন্তা করে বলো তো, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশনের জন্য আমরা কি বলছিলাম? y² ইজ ইকুয়াল টু 4ax আকৃতির হবে, মানে একজন দ্বিঘাত একজন একঘাত, অথবা x² ইজ ইকুয়াল টু 4ay, যে কোনো একজন দ্বিঘাত একজন একঘাত হবে। সেখানে কি কোথাও কি xy এর গুণফল আকারে কিছু থাকার কথা? দুইজনই কি স্কোয়ার টার্ম থাকার কথা? y² ও আছে x² আছে, এমন কি থাকার কথা? তাহলে এইটা কি তোমার কাছে পরাবৃত্ত মনে হচ্ছে? তাহলে কি তুমি ভুল অ্যান্সার বের করছো নাকি ঠিক? এটা কনিকের সাধারণ ইকুয়েশন না, এরপরে হচ্ছে b ইকুয়ালস টু h² বের হওয়ার কারণে এটা পরাবৃত্ত। এক্স্যাক্টলি, তুমি যদি h² মাইনাস ab ইজ ইকুয়াল টু 0 করে দেখো তাহলে কিন্তু তোমার 0 আসবে, h² মাইনাস ab 0 আসবে। সেটা হইলে আমরা কি জানি কনিকের ওই যে সাধারণ ইকুয়েশন থেকে h² মাইনাস ab 0 হলে সেটা হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, সেইটা দিয়ে তোমরা চাইলে ভেরিফাই করে দেখতে পারবে এটা কিন্তু আসলে পরাবৃত্ত নয়। কিন্তু তারপরে তোমার তো মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে কি ভাইয়া এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটার মধ্যে x² y² সবই আছে। আদর্শ ইকুয়েশনের মধ্যে তো শুধু y² থাকে, তাহলে x এর রাশি থাকে একঘাতী, বাট x² থাকলে y এর রাশি থাকে মানে একঘাতী। তো এটার মধ্যে সবই আছে, আবার এক্স ওয়াই আছে। জিনিসটা তোমরা অথবা মিলাইতে নাও পারো, ঠিক আছে, হিসাবটা নাও মিলতে পারে। সো এটার অ্যান্সারটা হচ্ছে এটা আসলে পরাবৃত্ত, কিন্তু এটা আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের কোনো পরাবৃত্ত না। আমার কথা কি বুঝতে পারছো? এইটা আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের কোনো পরাবৃত্ত না। আমার কথাটা একটু সিম্পলি বুঝো। তোমার যেসব পরাবৃত্ত গুলা, এই মনে করো এই দেখতেছো না, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেই পরাবৃত্ত গুলা এই এক্স অক্ষ বরাবর ডানে সরবে, এক্স অক্ষ বরাবর বামে সরবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই যে কাজগুলো হচ্ছে, এটা হচ্ছে একদম মূল বিন্দু দিয়ে যে পরাবৃত্তটা গেছে এটা হচ্ছে একদম আদর্শটা, y² ইজ ইকুয়াল টু 4x। কিন্তু যেগুলা এক্স অক্ষ বরাবর ডানে সরছে বামে সরছে, এগুলাও হচ্ছে দেখে তুমি মানে মিলাইতে পারবা, একটা দ্বিঘাতি থাকবে একটা একঘাতি থাকবে। এই যে এক্স অক্ষ বরাবর ডানে সরা, এক্স অক্ষ বরাবর বামে সরা, অথবা ওয়াই অক্ষর দিকে যে পরাবৃত্ত থাকে, ধরো এই পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা একটু ওয়াই অক্ষের উপরের দিকে উঠা বা ওয়াই অক্ষের নিচের দিকে নামা, এই যে বিভিন্ন শেপের পরাবৃত্ত হওয়া পসিবল। একটা হচ্ছে একদম আদর্শটা, যেমন এইটা একদম মূল বিন্দু দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে আদর্শ। এইটা কখনো কখনো উপরের দিকেও থাকতে পারে, একটু নিচের দিকেও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এই যে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠা নিচে উঠা, হ্যাঁ, বা এমনও হইতে পারে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরালে, মানে অ্যাক্সিস গুলার সমান্তরালে সে ডানে বামে সরে গেল। এই কাজগুলোকে যখন একটা পরাবৃত্ত এরকম চেঞ্জ হয়, সেটাকে বলা হয় পরাবৃত্তের অ্যাক্সিসটা ট্রান্সলেশন ঘটছে, ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। ট্রান্সলেশন যখন ঘটে, ঠিক আছে, মানে হচ্ছে যেমন দেখো এই পরাবৃত্তর ধরো আমি আদর্শ ইকুয়েশন থেকে দেখাই, এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন। আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসটা কোথায় আছে?
এই যে ওয়াই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসে ছেদ করছে এই জায়গায় শীর্ষবিন্দু, বাট একটু মনে করো ডানে সরে গেল, ডানে সরে গেলে তার ওয়াই অ্যাক্সিসটা সরে কোথায় আসছে বলতো, তার ওয়াই অ্যাক্সিসটা সরে এই ডান দিকে চলে আসছে, কয়েকটা ঘর ডানে সরে আসছে, ঠিক আছে, তার নতুন ওয়াই অ্যাক্সিস তার ডান দিকে সরে আসছে। এইটাকে বলা হয় অ্যাক্সিস গুলার ট্রান্সলেশন, মানে অ্যাক্সিস গুলা আগের অ্যাক্সিসের সাথে সমান্তরালি ডানে সরে অথবা সমান্তরালি বামে সরে, অথবা এক্স অ্যাক্সিসটা আগের এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরালি উপরের দিকে সরে যায় অথবা নিচের দিকে সরে যায়। এই ধরনের কেস হইলো তোমার পরাবৃত্তটা দেখতে যেমন হবে সেটা দেখে তুমি না দেখলেই বুঝতে হবে, একজন দ্বিঘাতে থাকবে একজন এক ঘাতে থাকবে, ঠিক আছে, তখন দেখলেই বোঝা যাচ্ছে এটা হয়তো পরাবৃত্ত, বুঝাই যাচ্ছে। কিন্তু আরেকটা কেস আছে যেই ক্ষেত্রে অ্যাক্সিসের রোটেশন ঘটে, রোটেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস যখন ঘটে তখন ওই পরাবৃত্তের ইকুয়েশন গুলা, ধরো এক্স অ্যাক্সিসটা এরকম, এখন এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেল, মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিস ঘুরে গেল, আবার ওয়াই অ্যাক্সিস তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তাহলে এখন আগে তোমার যে পরাবৃত্তটা দেখতে এই আকৃতির ছিল, সেই পরাবৃত্তটা ঘুরাই দিলে সে কোন আকৃতির হবে বলতো, সে তো তখন এই আকৃতির হয়ে যাবে, সে ঘুরে গেল না। তার জন্য কিন্তু নিয়ামক রেখার সমীকরণ, মানে সরল রেখাটা বাঁকা সরল রেখা হয়ে গেল, তার জন্য সরল রেখাটা কিন্তু আর ওয়াই অক্ষের সমান্তরালি নাই, ঠিক আছে। তখন তার যে সমীকরণ গুলো আসবে, যে যখন অ্যাক্সিস গুলাকে তুমি ঘুরাই দিবা তখন তার জন্য যে সমীকরণ গুলো আসবে সেই সমীকরণ গুলো উল্টা পাল্টা হবে, মানে এক্স স্কোয়ারও থাকবে ওয়াই স্কোয়ার সবকিছু থাকবে, তার মধ্যে মিলা জিলা থাকবে। তোমাকে একটা হিন্টস দেই, দেখো আমাদের যে পরাবৃত্ত ইকুয়েশনটা দেওয়া হয়েছিল না, দেখো তো তার জন্য 3x + 4y = 1, তোমরা কি বলতে পারবা এই এই যে সরল রেখার সমীকরণটা, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সমীকরণ না, এই সমীকরণটা কিন্তু বাঁকা একটা সরল রেখা, ঠিক না, একটু অ্যাঙ্গেল করা একটা সরল রেখা। তার মানে তুমি বুঝতেই পারতেছো তোমার যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর রোটেশন করছে, এই জন্য তুমি যে আলটিমেটলি অঙ্ক করে যে পরাবৃত্তের সমীকরণটা পাইছো, সেই পরাবৃত্তের সমীকরণটাও দেখো এর মধ্যে এক্স স্কোয়ারের টার্ম আছে, ওয়াই স্কোয়ারের টার্ম আছে, এক্স ওয়াই আছে, সবাই মিলে ঝিলে আছে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশনটা এখানে চলে আসছে, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন দিয়ে তুমি মিলাইতে পারো নাকি। তো তুমি যদি এই জিওমেট্রি নাও জানো তুমি সব অঙ্ক করতে পারবা, মানে জাস্ট তোমাদেরকে এমনি জিনিসটা বললাম আর কি, যে আসলে কখনো যদি তোমার মনের মধ্যে কনফিউশনটা আসে, ভাইয়া তো বলছিল যে পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন গুলোর মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল দ্বিঘাত থাকে আর একটা একঘাত থাকে, এখানে তো আসলে দুইটাই দ্বিঘাত, আবার এক্স ওয়াই টার্ম, তো আসলে এটা কিভাবে হইলো, বা তুমি ভেরিফাই হয়তো বা করতে পারবে এইচ স্কয়ার মাইনাস এবি দিয়ে, বাট তোমার হয়তো মনে যে ডিসকমফোর্টটা থাকবে, সেই ডিসকমফোর্টের একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, যে অ্যাক্সিস গুলা রোটেশনও করতে পারে, আসলে অ্যাক্সিসটা যখন রোটেট করে, ঠিক আছে, এগুলো তুমি হায়ার স্টাডিজে তুমি আরো ডিটেইলসে জানবা আর কি, ঠিক আছে। আপাতত এতটুকু তোমরা বুঝতে পারছো যে মানে, আচ্ছা বুঝতে পারার কথা না, বাধ্য যা যে যতটুকু বুঝতে পারছো আর কি। তো এটা হচ্ছে তোমাদের আর কি। সো আরেকটা প্রবলেম দেই তোমাদের জন্য, এটা একটু শর্টকাটে করে ফেলবো, করে আজকে ক্লাসটা শেষ। এটা হচ্ছে -1,1 উপকেন্দ্র এবং x + y + 1 = 0 নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্ত আঁকতে বলছে, পরাবৃত্তের সমীকরণ ড্র করতে বলছে। পারবা না? এটা সমীকরণ ড্র করতে পারবা আগের স্টাইলে? আরো কিছু কোশ্চেন বের করতে বলছে, বাট আগে বলো তোমরা এই পরাবৃত্তের সমীকরণ জেনারেট করতে পারবা কিনা, কনফিডেন্স আছে কিনা বলো। জি ভাইয়া। এক্স্যাক্টলি পারবা। SP = PM ধরবা, জাস্ট কি করব, x অ্যাক্সিস y অ্যাক্সিস ধরলাম, পরাবৃত্তের ধরো উপকেন্দ্র তো হচ্ছে -1,1, রাফ স্কেচ করতেছি, এটা কিন্তু আমি এক্সাক্ট বিন্দুগুলো বসাচ্ছি না, জাস্ট রাফ স্কেচ অঙ্কটা বোঝার জন্য। আর নিয়ামক রেখার সমীকরণটা কত বলছে, x + y + 1 = 0। তাহলে এই হলো S, এখানে একটা P বিন্দু ধরলাম, S থেকে P বিন্দু হচ্ছে x, y, আর এই হচ্ছে P বিন্দু থেকে লম্ব, এই হলো M, PM। তাহলে কি করব বলো তো, SP বের করব, SP মানে হচ্ছে √x + 1 হোল স্কয়ার যোগ y - 1 হোল স্কয়ার = PM, মানে হচ্ছে P বিন্দু থেকে এই যে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্বটা কত হবে, x + y + 1 এর মডুলাস ডিভাইডেড বাই √1 স্কয়ার যোগ 1 স্কয়ার। উভয় পাশে যদি হোল স্কয়ার করে দিই, x + 1 হোল স্কয়ার = y - 1 হোল স্কয়ার x + y + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তার মানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, x² + 2x + 1 + y² - 2y + 1। এইটার সাথে এই দুইটাকে, নিচের এই দুইটাকে যদি গুণ দিয়ে দিই এই পাশে চলে আসবে, আর ওই পাশে কি থাকতেছে রাইট হ্যান্ড সাইডে, x² + y² + 1
যোগ 2xy যোগ 2y যোগ 2y ইন্টু 1 যোগ 2x, এটা হচ্ছে ইকুয়েশন। সো সবকিছু করলে কি পাচ্ছি, 2x স্কোয়ার যোগ 4x যোগ 4 প্লাস 2y স্কোয়ার মাইনাস 4y। আর রাইট হ্যান্ড সাইডে সবাইকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, আমি পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2xy মাইনাস 2y মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো সব শেষে আমি আসলে পরাবৃত্তের ইকুয়েশনটা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যানসার, কিন্তু এখানেই শেষ, ঠিক আছে। সো এখানে 2x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার বিয়োগ মানে পাচ্ছি x স্কোয়ার, এখানে 4x, এখানে বিয়োগ করতেছি মাইনাস 2x মানে প্লাস 2x, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে মাইনাস 1 তার মানে প্লাস 3, 2y স্কোয়ার, এখানে একটা y স্কোয়ার বিয়োগ তাহলে প্লাস y স্কোয়ার, এইখানে থাকতেছে মাইনাস 4y, এখানে মাইনাস 2 মাইনাস 6y, ঠিক আছে, আর মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার পরাবৃত্তের অ্যানসার, একটা অ্যানসার বের হলো, কিন্তু এখানে আরো কিছু জিনিস বের করতে বলছে, এখানে তোমার আরো কয়েকটা জিনিস বের করতে বলছে পরাবৃত্তের সমীকরণ না, সমীকরণ বের হইলো, একটা কোশ্চেনের অ্যানসার শেষ। এখন তোমাকে আরো কয়েকটা জিনিস বের করতে বলছে, এখন সেই জিনিসগুলো বের করার বেসিকটা তোমাদেরকে দিয়ে আজকের ক্লাসে শেষ করবো। এবং এই প্রবলেম যেটা আমি নিলাম, এই প্রবলেমটা হচ্ছে একটা আনলাকি কেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা আনলাকি কেস, যেখানে এরকম একটা হাবিজাবি ইকুয়েশন থেকে কিভাবে পরাবৃত্তের সমীকরণ, অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো বের করতে দেওয়া। তো এইটা হচ্ছে অন্য স্টাইলে বের করতে হবে, আগের মতো যে 7টা ফর্মুলা দিচ্ছে ওই 7টা ফর্মুলা তুমি বের করতে পারবে না, এটা হচ্ছে একটা আনলাকি কেস। ওকে, সেটা একটু দেখাই। মানে পরাবৃত্তের ইকুয়েশন তুমি বের করতে পারবা, এটা হচ্ছে একদম কমন করছে ডিরেক্টলি, বাট পরের ইনফরমেশন গুলা বের করতে একটু ঝামেলা হবে। কি কি বের করতে দিচ্ছে দেখো, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ কত, অক্ষের সমীকরণটা আগে বের করি। এইবার কিন্তু ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করতে পারবা না, কারণ এখন কিন্তু তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আকৃতি থাকলে না তুমি এ জানতা, আর এ জানলে তখন তুমি এ এর সাহায্যে নিয়ামক রেখা সমীকরণ বের বলতা x ইজ ইকুয়াল টু মাইনাস এ নিয়ামক রেখা। এভাবে এখন তো তোমার ইকুয়েশনটা কি রোটেট হয়ে গেছে না অ্যাক্সিস, মানে এখন কিন্তু তুমি ডিরেক্ট বের করতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে পরাবৃত্তের অক্ষ জিনিসটার সাথে নিয়ামক রেখার সমীকরণের সম্পর্কটা কি সেটা চিন্তা করতে হবে। তোমার এই প্রশ্নের জন্য গিভেন নিয়ামক রেখা কত জানো, নিয়ামক রেখা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। তোমার কি মনে আছে অক্ষরেখা আসলে কি হয়, অক্ষরেখা নিয়ামক রেখার সাথে লম্ব হয় কিনা বলো তো, আমি একটু চিত্রে যাই। এই যে দেখো তো এই এক্স অ্যাক্সিসে ধরো এইটা কথা চিন্তা করো, এইটাই তোমার অক্ষরেখা হয় না সাধারণ কেসে, এটাই কিন্তু অক্ষরেখা হয়। অক্ষরেখা কিন্তু অলওয়েজ, আর এটা কিন্তু তোমার নিয়ামক রেখা, অক্ষরেখা কিন্তু অলওয়েজ নিয়ামক রেখার সাথে লম্ব হয়, এটা তোমরা বুঝতে পারছো কিনা। অক্ষরেখার সমীকরণটা কি হবে, অলওয়েজ নিয়ামক রেখার সমীকরণের সাথে লম্ব হবে। তো সেইটার সাথে আমরা বের করবো, যেহেতু আমরা নিয়ামক রেখার সমীকরণ জানি x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর অক্ষরেখাটা আবার ফোকাস দিয়ে যায়, এটা তোমাদের বলছিলাম অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে পাস করে, অক্ষরেখাটা ফোকাস দিয়ে পাস করে, ফোকাসটা কত দেওয়া আছে -1,1। সুতরাং আমরা যেটা করতে পারি, অক্ষরেখা লম্ব রেখার সমীকরণটা বের করতে পারি, অক্ষরেখা লম্ব রেখার সমীকরণটা বের করতে পারি। x প্লাস ওয়াই প্লাস 1 এর ইকুয়াল টু 0, এটা লম্ব রেখার সমীকরণটা কত হবে, এটা লম্ব রেখার সমীকরণটা কত হবে, এটা লম্ব রেখার সমীকরণটা কত হবে, কেউ কারো কি মনে আছে ফর্মুলাটা, এটা লম্ব রেখার সমীকরণটা কত হবে, কারো কি মনে আছে, x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হবে তার লম্ব রেখার সমীকরণ। মানে x আর y এর সহগগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, y এর সহগ x এর কাছে, x এর সহগ y এর কাছে, মাঝখানের চিহ্নটা মাইনাস হয়ে যায়, তখন যে সরলরেখার সমীকরণটা আছে সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইকুয়েশনের লম্ব রেখার সমীকরণ। তাহলে x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কি আমার অক্ষরেখার সমীকরণ। কিন্তু এখানে কে এর মান কি তুমি জানো, জানো না, কিন্তু তুমি তো জানো এই অক্ষরেখার সমীকরণ -1, +1 বিন্দুগামী। সুতরাং x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0, -1, +1 বিন্দুগামী। ওকে, দেন -1, +1 x এর জায়গায় কত বসাবা, -1 বসাও, y এর জায়গায় +1 বসাও, প্লাস কে ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস -2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কে ইজ ইকুয়াল টু 2, কে এর মান 2 না। সুতরাং অক্ষর সমীকরণ কত আসলো, অক্ষের সমীকরণ আসলো x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে তোমার সেকেন্ড প্রশ্নের অ্যান্সার। অক্ষরেখার সমীকরণ আমরা বের করে ফেললাম, এবারে কিন্তু ডিরেক্ট ফর্মুলা দিয়ে না, এবার আমরা বেসিক কনসেপ্ট থেকে বের করছি। আমাদের একটা বেসিক কনসেপ্ট আছে যে অক্ষরেখাটা নিয়ামক রেখার সাথে লম্ব হয়, ওই কনসেপ্ট দিয়ে আমরা অক্ষরেখা সমীকরণ বের করলাম। বুঝতে পারলাম, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো?
জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার সেকেন্ড আরেকটা কোশ্চেন, থার্ড আরেকটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে বলো দেখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, আমরা আবার একটু মনে করার চেষ্টা করি উপকেন্দ্রিক লম্বটা জানি কি হয়। এই মনে করো এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এই মনে করো আমার পরাবৃত্তটা, আর এই হচ্ছে আমার উপকেন্দ্রটা। উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আছে সেটাই উপকেন্দ্রিক লম্ব, হয় না? আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, উপকেন্দ্রিক লম্বটা কি আমার নিয়ামক রেখার সাথে সমান্তরাল হয় না? উপকেন্দ্রিক লম্বটা আমার নিয়ামক রেখার সাথে সমান্তরাল হয় জি কিনা ভাইয়া। বলতো? নিয়ামক রেখা সমান্তরাল হয়, তো তোমরা বুঝেই ফেলার কথা। নিয়ামক রেখার সমীকরণ কত? এক্স জি প্লাস ভাইয়া ওয়াই প্লাস সমান্তরাল। ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা তো নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখার সমান্তরাল কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো, এটাই হবে কি আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এইটা আবার আবার আমরা কি জানি, উপকেন্দ্রিক লম্বও কিন্তু ফোকাস দিয়ে যায়, মানে -1,1 বিন্দু দিয়ে যাবে। তাহলে উপকেন্দ্রিক লম্ব যেহেতু -1,1 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে -1,1 বিন্দুটা আমরা এই জায়গায় বসায় দিতে পারি। এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স কে ইজ ইকুয়াল টু কত আসতেছে? 0 আসতেছে। দ্যাট মিন্স আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসলো? এক্স প্লাস ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা অ্যান্সার। বুঝতে পারলা কিনা বলো তো থার্ড কোশ্চেনটাও? আমরা কিন্তু কোনো শর্টকাট ওই আর করতে পারতেছি না, কারণ আমার প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা একটু তোমরা বললাম এটা আনলাকি কেস। একটা মাত্র প্রবলেম আমি এই বইয়ের মধ্যে পাইছি, ঠিক আছে, যে নিয়ামক রেখা, মানে নিয়ামক রেখা সমীকরণ আর উপকেন্দ্র দেওয়া থাকলে তুমি পরাবৃত্তের ইকুয়েশন বের করতেই পারবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বের করার পরে যে ইকুয়েশনটা আসবে, ইকুয়েশনটা যদি মানে একটু উল্টাপাল্টা ইকুয়েশন হয়, এখান থেকে যখন তোমাকে বলবে যে অক্ষের সমীকরণ বের করো, নিয়ামক রেখার সমীকরণ বের করো, তখন কিন্তু তোমাকে একটু মাথা খাটাইতে হবে। এবার তোমাকে লাস্ট প্রশ্ন, এইটা দিয়ে আজকের ক্লাস শেষ করে দেবো। সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে যদি বলে, তাইলে তুমি কি করবা? এখন তো তুমি 4A করতে পারতেছো না, কারণ তোমার এটা তো আদর্শ আকৃতিতে নাই। আর আদর্শ আকৃতিতে কিভাবে এই ধরনের একটা দ্বিঘাত সমীকরণকে নিতে হয় সেটা তোমাদের লেভেলে আলোচনাও নাই। ইভেন আমাদের লেভেলে আলোচনা থাকলেও আমরা এত হিউজ ক্যালকুলেশনে কখনো যেতে চাই না, ঠিক আছে? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমি বের করবো কিভাবে? বের তো করতে হবে। তোমাকে তাহলে একটা বেসিক বলি, একটা বেসিক তোমাকে বলি, দেখো উপকেন্দ্রিক লম্বের যে টোটাল দৈর্ঘ্যটা হয়, সেই দৈর্ঘ্যটা আসলে কি হয়, এই বেসিকটা জানলে তুমি করতে পারবে। আমাদের উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত যে লম্ব দূরত্বটা থাকে, উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত যে লম্ব দূরত্বটা থাকে, মনে করো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, রাইট? তাহলে পি থেকে এটা হচ্ছে এম বিন্দু, তাহলে এটা তো পিএম। তাহলে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্বটা যেটা থাকে, ঠিক আছে, সেইটা, আচ্ছা পিএম কার সমান হয়? পিএম এসপির সমান হয় না? পিএম এসপির সমান হয় না? আচ্ছা, পিএম যদি এসপির সমান হয়, তাহলে আমি পি বিন্দু থেকে যদি লম্ব টানি যেটা এস বিন্দু দিয়ে যাবে, তাহলে এই এসপিটা এই পিএম এর সমান হবে। তাহলে আমি যদি কোনোভাবে আবার পিএম আর এস থেকে শুরু করে উপকেন্দ্র থেকে শুরু করে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব, এটাও তো সেম। যখন এই যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব তো সেম, পিএম এর সমান, বা পিএম আবার এসপির সমান। এসপি কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। এইটা বুঝতে পারো কিনা? আমরা যদি উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব বের করে ফেলি, সেটা হবে আমার টোটাল উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য তার অর্ধেক হবে। আমরা একটা কাজ করি, আমরা নিয়ামক রেখা সমীকরণ কি জানি? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর উপকেন্দ্র কি জানি? -1,1। আমাদের কাজ হবে -1,1 বিন্দু থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব বের করবো। লম্ব দূরত্ব বের করলে কত আসবে বলতো? এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় +1 যোগ 1, এইটার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ কত? 1 স্কয়ার যোগ ওয়াই সহগ 1 স্কয়ার। তাহলে দেখো তো +1 -1 কাটটা, তার মানে আলটিমেটলি আসছে কত? 1/√2। তাহলে 1/√2 তুমি কার দৈর্ঘ্য বের করলা? তুমি বের করলা পিএম এর দৈর্ঘ্য। এসপি বা পিএম এর দৈর্ঘ্য বের করলা, এসপি আর পিএম এর দৈর্ঘ্য বের করলা এস থেকে। আচ্ছা, এখন এসপি কে যদি, এসপি দৈর্ঘ্যটাকে যদি তুমি এস থেকে পি বিন্দুর দৈর্ঘ্য,
পি বিন্দু বলতে এবার কিন্তু পি বিন্দুটা তোমার এস বিন্দুর সাথে লম্ব ভাবে অবস্থান করতেছে। এবার কিন্তু পি বিন্দু যে কোনো জায়গায় নাই, যেহেতু উপকেন্দ্রিক লম্ব টানতেছি তাহলে আমি পি বিন্দুটা এমন ভাবে রাখছি যাতে পি বিন্দু থেকে লম্ব টানলে আমার এস বিন্দুকে ক্রস করে যায়, ঠিক আছে? তাহলে দেখো তো লম্ব দূরত্ব যদি হয় তাহলে পি বিন্দু আর এস বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমি বের করলাম কত, √2। তাহলে এই দূরত্বটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই কি আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবো? চিন্তা করে বলো তো। আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পাইতে হইলে কি করতে হবে? এই দৈর্ঘ্যটাকে আমি পাইলাম এসপির দৈর্ঘ্য পাইলাম, এসপির দৈর্ঘ্য মানে হচ্ছে পিএম এর দৈর্ঘ্য পাইলাম আর কি। পিএম এর দৈর্ঘ্য মানে হচ্ছে কি, এই উপকেন্দ্র থেকে আমি নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব বের করলাম। তার মানে আমি একদম সিম্পল জিনিস বলি, উপকেন্দ্র থেকে তোমরা যদি শর্টকাট মেথড ইউজ করতে না চাও, তুমি অন্য অঙ্কগুলো এভাবে করতে পারবা। উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব, নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব, এটা কি হবে? এইটা ইকুয়াল টু, এটা কি কার ইকুয়াল টু হবে? এইটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের এই ইকুয়েশনটা তোমরা মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের এই প্রবলেম করার জন্য ইকুয়েশন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক হবে তোমার উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব। তো উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব আসছে 1/√2, তাহলে হাফ ইন্টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, সুতরাং যদি 2 এর পাশে নিয়ে আসি তাহলে √2 = কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই হচ্ছে তোমার 4টা ইনফরমেশন বের করতে বলছিল। আমি আবার প্রবলেমটায় যাই। এই প্রবলেমটা কিন্তু একটু মোটামুটি ডিফিকাল্ট বলা যায়, আনলাকি একটা কেস পড়ছে এই প্রবলেমের মধ্যে। প্রথমে বলছে যে উপকেন্দ্র দেওয়া হয়েছে, নিয়ামক রেখা দেওয়া হয়েছে, বলতে পরাবিত সমীকরণ বের করো। এটা আবার আমাদের জন্য একদম কমন কেস, আমরা এই ধরনের প্রবলেম পারবো। উপকেন্দ্র দেওয়া থাকলে, নিয়ামক রেখা দেওয়া থাকলে এসপি = পিএম ধরবো, আমাদের ইকুয়েশন চলে আসবে। আচ্ছা, অ্যানসার বের করলাম। সেকেন্ড আরেকটা বলছে অক্ষের সমীকরণ, কিন্তু এবার কিন্তু ডিরেক্ট ফর্মুলা দিয়ে অক্ষের সমীকরণ বের করতে পারবো না। এবার কি করতে হবে? কনসেপ্ট দিয়ে বের করতে হবে। কনসেপ্টটা কি? অক্ষ হয় আমার নিয়ামক রেখার সাথে লম্ব ভাবে অবস্থান করে। তো নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণ বের করলাম, ফোকাস বিন্দুটা বসায় দিয়ে কে এর মান বের করলাম, শেষ, অক্ষরেখার সমীকরণ বের করে ফেললাম। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের আমরা কনসেপ্ট জানি, উপকেন্দ্রিক লম্ব কি হয়? উপকেন্দ্রিক লম্ব অলওয়েজ কার সাথে সমান্তরাল হয়? নিয়ামকের সাথে সমান্তরাল হয়। তাহলে নিয়ামক রেখার সমীকরণের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করলাম। সেখানে আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হয়? ফোকাস দিয়ে যায়, ফোকাসে বিন্দুটা বসাই দিলাম, কে এর মান বের করলাম, শেষ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করে ফেললাম। এরপরে আসছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্যটা কি করব? দৈর্ঘ্য বের করার জন্য আমরা জানি উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেকের সমান হয়, শেষ। এই ইকুয়েশনটির সাহায্যে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেললাম। আজকে ক্লাস এখন পর্যন্ত যা যা বললাম সব বুঝছো কিনা বলো তো? সব ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তো আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন যদি না থাকে একটু তোমরা থাইকো, একটু কথা আছে। জি ভাইয়া।